বাবা, বাবা, আমাকে তুমি কেন মারছো? আমি আমি কি করেছি বাবা? কেন তুই জানিস না তুই কি করেছিস? আমাকে না বললে আমি জানবো কি করে? এত কিছু করার পরেও কেমন ভাব করছে যেন কিছুই জানে না। বাবা, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। দয়া করে আমাকে আর মেরো না বাবা। আমার আমার খুব কষ্ট হচ্ছে বাবা। তুই যা করেছিস তার কাছে এই কষ্ট কিছুই না। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস আর তোকে কখনোই না। ভাইয়া, তুই তো আমাকে বিশ্বাস কর, আমি আমি সত্যি কিছু করিনি রে। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার পুলিশ কিছুই করিসনি? কোন মেয়ের জীবন? মেয়েটার জীবন নষ্ট করে এখন এমন ভাব করছিস যাতে কিছুই জানিস না। ভাইয়া, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। চুপ, তোর ওই মুখ দিয়ে আর একটা কথাও বলবি না, না হলে তোর ওই মুখ আমি ভেঙে ফেলবো। আহ, বাবা লাগছে। লাগুক, আরো বেশি করে লাগুক। বাবা, আমি তোমার পায়ে পায়ে পড়ি, দয়া বাবা, 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 আমি তোমার পায়ে পড়ি, দয়া করো বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। আমি আমি অনেক ব্যথা পাচ্ছি। আমার মান সম্মান জলে ডুবানোর আগে মনে ছিল না, এখন ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি করছিস কেন? বাবা প্লিজ বাবা, আমাকে আর কষ্ট দিও না। আমি সত্যি অনেক ব্যথা পাচ্ছি বাবা। কষ্টের কি দেখলি? এই তো মাত্র শুরু। আমার মান সম্মান আর ওই মেয়েটার জীবন নষ্ট করার আগে যখন তোর কষ্ট হয় নাই, তাহলে এখনো কোনো কষ্ট হবে না। কথাটা শেষ করে বাবার ভাইয়া আমাকে আরো বেশি করে লাঠি দিয়ে মারতে লাগলো। আমার চিৎকার শুনে মা ঘর থেকে বেরিয়ে আসলো। মা, তুমি বাবাকে একটু বলো না যাতে আমাকে না মারে। বাবার মার আমি সহ্য করতে পারছি না মা। সাগর, তুই এটা কি করে করতে পারলি? তুই আমাদের নিজের সন্তান না হওয়া সত্ত্বেও তোকে আদর দিয়ে বড় করেছি, তবুও তুই এমন একটা কাজ কি করে করতে পারলি? নিজের সন্তানকে যতটা না আদর দিয়েছি তার চেয়ে তোকে বেশি আদর দিয়েছি, আর যার ফল আজকে আমাদের পেতে হচ্ছে। আমি আমি তোমাদের নিজের সন্তান না। না, তুই আমাদের সন্তান না। যদি তুই আমাদের সন্তান হতি তাহলে কি কোনোদিন এমন জঘন্য কাজ করতে পারতি? তাহলে আমার মা বাবাকে, আর তারা কোথায়? আমরা জানি নাকি তোর মা বাবা কোথায়? তোকে তো বাবা রাস্তা থেকে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিল। তাহলে ছোটবেলায় তুমি যখন বলতে আমাকে কুড়িয়ে পেয়েছিলে, সেই কথা সত্যি ছিল? সত্য না হলে কি বলতাম নাকি? তোমাকে আমি আগেই বলেছিলাম এই ছেলেকে বাড়িতে রাখার দরকার নেই। এই ছেলে একদিন তোমার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। দেখলে তো আমার কথা মিলে গেল। ওকে এই বাড়িতে এনে ভুল যখন আমি করেছি তখন এর শাস্তি ওকে আমি দিব। বাবা, বাবা, ভাইয়াকে আর মেরো না, ভাইয়াকে ছেড়ে দাও। দেখো না ভাইয়ের শরীরের দিকে কত রক্ত বের হচ্ছে। ঘরের থেকে আমার ছোট বোন দৌড়ে আমার সামনে আসলো। একটা কথা বলে রাখি বাবা আর ভাইয়া আমাকে বাড়ির সামনে রাস্তায় মারছে, যার কারণে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখছে। আমার বাবা অনেকটা রাগী মানুষ, তাই কেউ সাহস করে তাকে আটকাতেও আসছে না। নিধি সরে যা, ওকে আমি আজকে শেষ করে দিব। ভাইয়া, ভাইয়া, তুই তো অন্তত ভাইয়াকে আর মারিস না। দেখ না ভাইয়ার শরীর দিয়ে কত রক্ত বের হচ্ছে। নিধি ঘরে যা। না, আমি আমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার ভাইয়ের সাথেই থাকবো। নিধির মা, তুমি নিধিকে এখান থেকে নিয়ে যাও। যখন শুনলাম আমি ছোট থেকে এতদিন যাদের আমার মা বাবা জেনে এসেছি তারা আসলে আমার মা বাবা না, তখন থেকে আমি কেমন জানি মূর্তি হয়ে বসে রয়েছি। আমার দুই চোখ শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে, আর মা আমাকে মার খেতে দেখে আমার রক্তাক্ত শরীর দেখেও আমার কাছে আসছে না, আমাকে মার খাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে না, বাবার ভাইয়াকে থামাচ্ছে না। নিধি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে, আমাকে ছাড়ার কোনো নামই নেই। মা নিধিকে ধরে টানছে, তবুও নিধি আমার গলা জড়িয়ে ধরে আমার বুকের সাথে মিশে রয়েছে। নিধি আমাকে জড়িয়ে ধরে আছে দেখেও বাবার ভাইয়া আমাকে মারা বন্ধ করেনি, তবু আমাকে মেরে চলেছে। হঠাৎ করে নিধি আহা, আহা, হঠাৎ করে নিধি জোরে চিৎকার করে উঠল। হয়তো আমাকে জড়িয়ে ধরেছে, তাই হাতে একটা বাবা বা ভাইয়ার বাড়ি লেগেছে।
নিধি বাড়ি খেয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে শুরু করে দিল। বাড়ি লাগার সাথে সাথে নিধি আমাকে ছেড়ে দেয়, আর মা নিধিকে নিয়ে কিছুটা দূরে চলে যায়। নিধির কান্না দেখে বাবা আর ভাইয়া দুজনই নিধির কাছে চলে যায়, আর নিধির ব্যথা পাওয়া জায়গায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর বাবা নিধির চোখের জল দেখে আমার দিকে আরো রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, তোর জন্য আমার 7 বছরের নিষ্পাপ মেয়েটা ব্যথা পেয়েছে। তোর জন্য আমার আদরের বোনটা ব্যথা পেয়েছে, তোকে আমি ছাড়বো না। আমি তখনও মূর্তির মতো বসেছিলাম। শরীর দিয়ে আমার অবিরাম রক্ত বেরোচ্ছিল, তবু আমার কোনো হুঁশ নেই। আমার কানে শুধু একটা কথাই বাজছে, আর তা হলো, তুই আমার ছেলে না, তোকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। নিধি এই বাড়ির সবার প্রাণ, একসময় আমিও এই বাড়ির প্রাণ ছিলাম, এখন কি তা আমি নিজেও জানি না। আর তাদের প্রাণ যখন ব্যথা পেয়ে কান্না করছে, তাও আবার আমার কারণে, এটা দেখে বাবা আর ভাইয়া রাগী দৃষ্টিতে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবা আর ভাইয়াকে আমার দিকে এইভাবে রাগী দৃষ্টিতে আসতে দেখে আমার আত্মায় যেটুকু জল ছিল সেইটুকুও শুকিয়ে গেল, কারণ তারা দুজনই এই মুহূর্তে সবচেয়ে বড় রেগে আছে। এমনিতেই জীবনের সবচেয়ে বড় ধাক্কা একটু আগে খেয়েছি, তার উপর এখন কি হবে কে জানে। দেখতে দেখতে দুজনই আমার সামনে চলে আসলো। তোর জন্য আমার আদরের বোনটা ব্যথা পেয়েছে, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। ভাইয়া নিজের সর্বশক্তি দিয়ে আমার বুকে লাথি দিয়ে আমাকে মাটিতে ফেলে মারতে লাগলো। ভাইয়া ভাইয়া অনেক ব্যথা পাচ্ছি ভাইয়া, আমাকে দয়া করে আর মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জোর করছি, দয়া করে আমাকে ছেড়ে দাও ভাইয়া। তোকে এত সহজে ছাড় যাবে না। তোর জন্য আমার মেয়ে ব্যথা পেয়েছে। আমার মেয়ে যতটা ব্যথা পেয়েছে তার দ্বিগুণ ব্যথা তোকে পেতে হবে। বাবাও আমাকে মারতে লাগলো। আহ উফ, মা মরে গেলাম মা। মা তুমি বাবা আর ভাইয়াকে একটু বলো না, আমাকে আর যাতে না মারে। একবার বলেছি না আমি তোর মা না, তাহলে আমাকে তুই মা বলছিস কেন? আমার আমার জ্ঞান হওয়ার পর থেকে তো আমি দেখে আসছি তুমি আমার মা, আর আমি তোমার ছেলে। আর আজকে হঠাৎ এক কথায় আমি বিশ্বাস করব কেন যে তুমি আমার মা না? কারণ আমি তোকে আমার কোনোদিন আমার ছেলে ভাবি নাই, সবসময় তোকে আমি একটা বোঝা ভেবেছি। মা এইভাবে বলো না, তোমার এইসব কথা শুনলে আমার অনেক কষ্ট হয়। বাবা আর ভাইয়ার মারের ফলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় তোমার এসব কথা শুনলে মা। তোর কষ্টতে আমার কিচ্ছু যায় আসে না, তুই কষ্ট পেতে পেতে যদি আমার সামনে মরেও যাস তাহলেও আমি তোর দিকে ফিরে তাকাবো না। বাবা আমি কি অপরাধ করেছি আমি জানি না, তবু তোমরা আমাকে মারছো, এতে আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। কিন্তু তুমি মাকে একটু বলো না এসব মিথ্যে কথাগুলো জানি আর না বলে। আমার পা ছাড় হতচ্ছাড়া। তোর শরীরের এই অপবিত্র রক্ত যদি আমার শরীরে লাগে তাহলে আমিও অপবিত্র হয়ে যাব। আর নিধির মা তোকে যা বলেছে তার প্রতিটা কথা সত্য। সন্তানের শরীরের রক্ত বাবার পায়ে লাগলে বাবা অপবিত্র হয়ে যায়, কথাটা তুমি বলতে পারলে? কিসের সন্তান? তুই আমার সন্তান না? রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সন্তান যে কখনো নিজের সন্তান হয় না, তুই তা আজকে তোর ব্যবহারে প্রমাণ করে দিয়েছিস। কাকা, ওর সাথে এত কথা বলছেন কেন? মারুন ওকে, আরো বেশি করে মারুন, যাতে ও আমার সাথে যা করেছে তা যেন আর জীবনে কারোর সাথে করতে না পারে। মেয়েলি কণ্ঠ শুনে আমি আস্তে আস্তে মাথা ঘুরে তার দিকে তাকাতেই আমার মনে হলো আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ এই কথাটা আর অন্য কেউ নয়, আমার ভালোবাসার মানুষ, যাকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই আরোহী বলছে। মা তুমি চিন্তা করো না, ওকে খাইয়ে পড়িয়ে আমি এতদিন যত টাকা নষ্ট করেছি, ও আমি যে ভুল করেছি, আজকে এমন শিক্ষা দিব যে ও আর জীবনে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। বাবা শেষ পর্যন্ত তুমি আমায় খাওয়ার খোটা দিলে। মাত্র তো তোকে খোটা দিয়েছি, এরপর দেখ তোকে এমন মারবো যে এতদিন তোর পেছনে যত টাকা ঢেলেছি সব সুদ সহ তুলে নেব। বাবা আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে আর আমাকে মেরো না। দরকার পড়লে তুমি এতদিন আমার পিছনে যত টাকা ঢেলেছ সব টাকা আমি পরিশোধ করে দেব। তোর নিজেরই তো কোনো ঠিকানা নেই, তাহলে টাকা শোধ করবি কি করে? এতদিন তো আমাদের ঘাড়ে বসে আমাদের উপরে বোঝা হয়েছিলি। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি
আমি তোমাদের টাকা শোধ করে দেব, তবু আমাকে আর মেরো না। শুধু আমাদের টাকা দিলেই হবে না, তার সাথে ওই মেয়েটাকে টাকা দিতে হবে। তাও 1-2 টাকা নয়, তোর এতদিনের ভরণ পোষণের জন্য 50 লক্ষ, আর ওই মেয়েটার সাথে খারাপ কাজ করার জন্য 30 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা? বাবা, তুমি কার সাথে কি কথা বলছো? ওর সামর্থ্য আছে নাকি এত টাকা জোগাড় করা? আমি মানছি আমি এত টাকা জোগাড় করতে পারবো না, কিন্তু 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 আমি তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোকে আমি এভাবেই ছেড়ে দেই, আর তুই গিয়ে আরো মেয়ের জীবন নষ্ট কর, তাই না? বাবা, বিশ্বাস করো, আমি কোনো মেয়ের জীবন নষ্ট করিনি। বিশ্বাস আর তোকে কখনোই না। বাবা, চুপ, একদম চুপ। তোর এই পাপী মুখ দিয়ে আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না, নাহলে তোর এই মুখ আমি ভেঙে দিব। বাবা কিছু সময় পর আমাকে ছেড়ে দিল। তারপর বাবা আর ভাইয়া অবিরাম আমাকে মারতে লাগলো। লাথি, ঘুষি আর হাতের সামনে যা পাচ্ছে তাই দিয়ে আমাকে মারতে লাগলো। আমি এখন শুধু অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে রয়েছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আরোহীর চোখে জল। এই জল যে আমাকে কষ্ট পেতে দেখে নয়, তা আমি আরোহীর মুখ দেখে স্পষ্টই বুঝতে পেরেছি। কারণ আরোহীর মুখে একটা অস্পষ্ট হাসি লেগে রয়েছে, যে হাসি আমাকে বারবার বলে দিচ্ছে, খুব শখ না আমাকে ভালোবাসার? বোঝ এখন কেমন লাগে। কিন্তু আমার সাথে আরোহীর তেমন কোনো শত্রুতার সম্পর্ক নেই। বরং গতকাল পর্যন্ত এই আরোহী আমার জন্য পাগল ছিল। আমাকে নিজের মুখে বলেছিল আমাকে বিয়ে করবে, আর আমাকে ছাড়া থাকতেও পারবে না সে। কিন্তু আজকে হঠাৎ কি হলো আমি নিজেও জানি না। হঠাৎ করে নিধির চিৎকার আমার কানে আসলো। মা গো, জ্বলে গেল। তাকিয়ে দেখি মা নিধির হাতে মলম লাগিয়ে দিচ্ছে, আর নিধি ব্যথায় চিৎকার করে উঠল। নিধির চিৎকার দেখে বাবা আর ভাইয়া আমাকে মারা বাদ দিয়ে দৌড়ে নিধির কাছে চলে গেল। আমি ব্যথার শরীর নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। শরীর থেকে অনেক বেশি রক্ত পড়ে গিয়েছে। খুব কষ্টে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিধির কাছে চলে গেলাম, কারণ আমার আদরের বোনকে ব্যথায় চিৎকার করতে আমি দেখতে পাচ্ছিলাম না। আমাকে নিধির কাছে দেখে ভাইয়া বলল, তুই আবার আমার বোনের কাছে এসেছিস? ভাইয়া, ও তো আমারও বোন, তাই না? না, নিধি শুধু আমার বোন, ও তোর কেউ না। ভাইয়া, এইভাবে বলো না। আমাকে একবার নিধির কাছে যেতে দাও। দেখো না পিচ্ছিটা কেমন ব্যথায় ছটপট করছে। বোন, তুই কান্না করিস না, মলমটা লাগিয়ে নে, দেখবি সব ব্যথা চলে যাবে। ভাইয়া, তোমার শরীর ব্যথা করছে না? ওরা শুধু শুধু তোমাকে মারলো। না রে পাগলি, আমার শরীরে ব্যথা করছে না। তোকে কষ্ট পেতে দেখে আমার শরীরের ব্যথা চলে গেছে। তাহলে এই রক্ত? এগুলো কিছুই না। কথাটা শেষ করার সাথে সাথে কেউ একজন আমার বাম হাত ধরে টানতে লাগলো। আমি মাথা ঘুরে তাকিয়ে দেখি বাবা আমাকে টানছে। বাবা আমাকে মাটির সাথে ঘষতে ঘষতে রাস্তায় নিয়ে আসলো আর বলল, তোর অনেক শখ আমার মেয়ের শরীরে হাত দেওয়ার, তাই না? তাহলে দেখ এইবার কেমন লাগে। কথাটা বলে বাবা এমন কিছু একটা করলো যার ফলে আমি বাবা গো বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। বাবা আমাকে রাস্তায় নিয়ে যাওয়ার পর আমার বাম হাত রাস্তায় ফেলে আমার হাতের সামনে বসে একটা ইট দিয়ে হাতের মধ্যে বাড়ি দিল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। বাড়ি দেওয়ার সাথে সাথে হাত থেকে রক্ত মাটিতে পড়তে লাগলো, তার সাথে ইটের টুকরোটাও রক্তে মেখে গেল। অন্যদিকে আমি অজ্ঞান হওয়ার পর বাবা বলতে লাগলো, তুই তোর এই হাতগুলো দিয়ে আমার মান সম্মান নষ্ট করেছিস, মেয়েটির ইজ্জত নষ্ট করেছিস, তার উপর আমার আদরের মেয়ের চোখে তোর জন্য জল এসেছে। তারপরেও তোর কত বড় সাহস আমার সামনে তুই তোর এই পাপী হাত দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিস। আজকে আমি তোর এই পাপী 2 হাত চিরতরের জন্য নষ্ট করে দেব। এরপর থেকে এই হাত দিয়ে না পারবি কোনোদিন কারো মান সম্মান নষ্ট করতে, আর না পারবি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে। এই বলে আমার ডান হাত রাস্তায় ফেলে সেই রক্তাক্ত ইট দিয়েই আবার আমার হাতে বাড়ি মারার জন্য উঠায়। ঠিক তখনই নিধি বাবা বলে চিৎকার দিয়ে চুপচাপ হয়ে যায়। বাবা নিধির চিৎকার শুনে আমাকে রাস্তায় রেখে দৌড়ে নিধির কাছে চলে যায়। মা, কি হয়েছে তোর? কথা বল মা। এই নিধি, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? নিধি, আমার লক্ষ্মী বোন, আমার কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? ওগো, নিধি কথা বলছে না কেন? কি হলো আমার মেয়েটার?
মা শান্ত হও, আমার মনে হয় নিধি অতিরিক্ত কান্না করার কারণে অজ্ঞান হয়ে গেছে। তুই নিধিকে ঘরে নিয়ে যা আর তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আন। আর তুমি কোথায় যাবে? যার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা হলো তাকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে বাবা রাগে ঘরের ভেতর থেকে একটা লোহার রড নিয়ে আসলো। তারপর রাগী দৃষ্টিতে আমার দিকে আসতে লাগলো। কিছু সময়ের মধ্যে বাবা আমার সামনে চলে আসলো। মার ভাইয়ার সামনে দিয়ে বাবা সেই লোহার রডটা নিয়ে আমাকে মারতে আসলো। তারা দেখেও বাবাকে একটু আটকালো না। তারা জানে বাবার রাগ কত বেশি। এখন যদি কেউ বাবাকে না আটকায় তাহলে নির্ঘাত বাবা আমাকে মেরে ফেলবে। তারা এই কথাটা জেনেও বাবাকে আটকালো না, বরং তারা বাবাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে নিধিকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাবা আমার পাশে এসে দাঁড়িয়ে সেই শাবলটা উঁচু করে আমার বুকের ভেতরে ঢুকিয়ে দেবে। ঠিক তখনই চারজন ছেলে দৌড়ে এসে সরাসরি বাবার পা জড়িয়ে ধরে। এই চারজন আর অন্য কেউ নয়, বরং আমার বন্ধুরা। ওদের সবার চোখে জল। ওরা বাবার পা ধরেই কান্না সুরে বলতে লাগলো, কাকা, সাগরকে আর মারিয়েন না, এবার অন্তত ওকে ছেড়ে দিন। হ্যাঁ কাকা, সাগরকে দয়া করে ছেড়ে দিন। এই সাপলটা যদি ওর পেটে ঢুকিয়ে দেন তাহলে ও মারা যাবে। দয়া করে আমার বন্ধুকে মারবেন না। জানি না আপনি ওকে কোন অপরাধের জন্য শাস্তি দিয়েছেন, কিন্তু এই পর্যন্ত ওকে যা শাস্তি দিয়েছেন তাই অনেক। দয়া করে ওকে আর শাস্তি দিয়েন না। ঠিক আছে, তোদের কথায় আমি এইবারের মতো ওকে ওর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু এরপর যদি ও কোনোদিন আমার সামনে আসে তাহলে সেই দিনই আমি ওকে মেরে ফেলবো, বলে দিলাম। তাই ওকে বলে দিস ও যেন আর জীবনেও আমার বাড়িতে না আসে আর আমার পরিচয় যেন কোথাও ব্যবহার না করে, কারণ আজকে থেকে ও আমার কাছে মৃত। আচ্ছা, বলে দেব। বাবা রাগ নিয়ন্ত্রণ করে ঘরের দিকে চলে গেল। জয়, এবার কি করবে? কি করব মানে? আগে তুই ওকে ধর, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চল। ওরা ধরাধরি করে আমাকে রাস্তা থেকে উঠিয়ে পাজা করে কোলে নিয়ে একটা গাড়ির কাছে যেতে লাগলো। তখনই আরোহী আস্তে আস্তে হেঁটে ওদের সামনে চলে গেল আর বলতে লাগলো, ওকে আর হাসপাতালে ভর্তি করিয়ে লাভ নেই। এতক্ষণ যা মার খেয়েছে তাতে ও যদি কোনোভাবে বেঁচেও যায় তাহলে একটা মৃত লাশ হয়ে বেঁচে থাকবে। আরোহী, তুমি এই কথাটা বলতে পারলে? আরোহী, তুমি না সাগরকে ভালোবাসতে? ভালোবাসার মানুষের সম্পর্কে এইসব কথা বলতে তোমার মুখে একটুকু বাঁধলো না? কিসের ভালোবাসা? ওর মতো এতিম ছোট লোক ছেলেকে এই আরোহী ভালোবাসবে? তোরা ভাবলে কি করে? ওকে দেখলেই আমার বমি চলে আসে, আর তোরা বলছিস আমি ওকে ভালোবাসবো? চুপ, একদম চুপ, অনেক হয়েছে। আমি তোর কথা ভাব দেখে বুঝতে পারছি তোর জন্যই আজকে আমাদের বন্ধুর এই অবস্থা। এরপর যদি আমাদের বন্ধু সম্পর্কে আর একটাও বাজে কথা বলিস তাহলে আমি তোর জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবো। জয়, আমার সাথে লাগতে আসিস না। আমার সাথে লাগতে আসার ফলে তোর বন্ধুর কী অবস্থা করেছে তা তো নিজের চোখেই দেখতে পেলি। এরপরেও যদি আমার সাথে লাগতে আসিস তাহলে তোরও ঠিক একই অবস্থা করব। দেখ আরোহী, এমনিতে আমার বন্ধুকে মার খাইয়েছিস তাই আমার মাথা গরম আছে। আমার মাথা এর চেয়ে বেশি গরম করিস না, তাহলে তোকে এখানেই মেরে রেখে দিব। তাই ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যা। কে কাকে মারে তার সময় বলে দেবে। তারপর জয়, শিয়াম, রাজু আর রিয়া তার ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার দেখা মাত্রই আমাকে আইসিইউ রুমে নিয়ে যেতে বলল আর ওদের চারজনকে বলল, রোগীর অবস্থা দেখে আমার ভালো মনে হচ্ছে না। রোগীর শরীর দেখেই মনে হচ্ছে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। আর কি ডাক্তার? আর অপারেশনের জন্য টাকা তৈরি রাখেন, কারণ রোগীর অপারেশন করার প্রয়োজন হতে পারে। অপারেশন করতে কত টাকার মতো লাগবে? ধরেন 3 থেকে 4 লাখ টাকা। এত টাকা? হ্যাঁ, আমি এখন রোগীর কাছে যাই, আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, আর তার সাথে টাকারও। আচ্ছা। ডাক্তার চলে গেল। টাকার পরিমাণ সেটা ওদের চারজনেরই মাথায় হাত, কারণ এই মুহূর্তে রক্তের জোগাড় করতে পারলেও ওরা এতগুলো টাকার জোগাড় করবে কি করে? জয়, সাগরের রক্তের গ্রুপ আমরা জানি, তাই রক্তের ব্যবস্থা করতে পারবো, কিন্তু এতগুলো টাকা কিভাবে জোগাড় করব? তোরা সবাই তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা কর, আমি টাকা নিয়ে আসছি। তুই কোথা থেকে টাকা আনবে? বাবার কাছে গিয়ে চাইবো। তোর বাবা এতগুলো টাকা দিবে? দেখি দেয় কিনা। এছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। তোরা তাড়াতাড়ি রক্ত জোগাড় করতে চা।
আচ্ছা। রিয়াদ, তুই হাসপাতালে থাক, আমরা রক্ত জোগাড় করতে যাচ্ছি। ডাক্তারের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে এনে দিস। আচ্ছা। রিয়াদ হাসপাতালে থেকে গেল আর বাকি তিনজন বেরিয়ে পড়ল। চলুন এই ফাঁকে আমি আপনাদের আমার আর আমার বন্ধুদের পরিচয় দিয়ে নেই। আমার নাম সাগর। কিছু সময় আগে পর্যন্ত আমার নামের পিছনে দে ছিল, কিন্তু কিছু সময় আগে বাবা আমাকে তার বংশের পরিচয় ব্যবহার করতে না বলেছে, তাই এখন থেকে আমার নাম শুধুই সাগর। আমার বাবা ভুলে গিয়েছে, আমি তো এতিম। এতদিন আমাকে যে বড় করেছে, মানে আমার পালিত বাবা সেই গ্রামের চেয়ারম্যান। তাকে এলাকার সবাই দুইটা কারণে চেনে, এক চেয়ারম্যান হওয়ার কারণে, আর দুই তার রাগের কারণে। তার মতো রাগী ব্যক্তি আমাদের এলাকায় আর একটা নেই। তাই হয়তো বাবা যখন আমাকে রাস্তায় ফেলে মারছিল, তখন কেউ সাহস করে এগিয়ে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করেনি। আমার বাবার মতো আমার বড় ভাইও অনেক রাগী। আমার ভাই আমাকে আজকে প্রথম মারল না, কিন্তু বাবা আজকে প্রথম আমার গায়ে হাত তুলল। কিন্তু কেন হাত তুলল তার কারণ আমি এখনো জানি না। যে চারজন আমাকে হাসপাতালে নিয়ে আসলো ওরা আমার বন্ধু। আমি আর আমার বন্ধুরা এবার উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ি। ছোট থেকেই আমরা একই সাথে বড় হয়েছি, তাই ওরা জানে আমি কত কষ্ট, অবহেলা, অত্যাচার সহ্য করে বড় হয়েছি। আমাদের বন্ধুদের মধ্যে আমার আর জয়ের পরিবার একটু বড় লোক। জয় তার মা বাবার একমাত্র সন্তান, তাই ছোটবেলা থেকেই টাকা খরচ করতে করতে বড় হয়েছে, যার ফলে জয় বড় হওয়ার সাথে সাথে টাকা খরচ করার একটা বদ অভ্যেস হয়ে গিয়েছে। আর তাই এখন জয়ের মা বাবা জয়ের হাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই হাসপাতালে যখন রাজু টাকার কথা বলছিল, জয় মন খারাপ করে কথাটা বলেছিল। আমি এতদিন গ্রামে ছিলাম না। আমি আর আমার বন্ধুরা ঢাকায় জয়ের মামা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর আজকেই গ্রামে ফিরেছি। গাড়ি থেকে নেমে সবাই যার যার বাড়িতে চলে গেলাম, আর আমিও আমার বাড়িতে চলে আসলাম। কিন্তু যখন আমি বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করব, তখনই বাবা ধাক্কা দিয়ে আমাকে বাড়ির বাইরে বের করে মারতে থাকে। তারপর কি হলো তা তো এত সময় ধরে শুনলেনি। এদিকে দেখতে দেখতে জয় তার বাড়িতে চলে গেল। ভাগ্যক্রমে জয়ের বাবা আজকে অফিসে যায়নি, তাই জয় বাড়িতে গিয়ে তার মা বাবাকে ড্রয়িং রুমে পেয়ে গেল। বাবা, কি হয়েছে? আমার কিছু টাকা লাগবে। জানি তো, আপনার টাকা লাগলেই তো বাবার কথা মনে পড়ে। তা না হলে তো আপনার বাবার সাথে কথা বলার প্রয়োজনই পড়ে না। কত টাকা লাগবে? 4 লাখ টাকা। কি, এতগুলো টাকা? হ্যাঁ। এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? সাগরে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর চিকিৎসা করাতে হবে। ফাজলামি করিস আমার সাথে? সাগরের অপারেশন করাতে হবে, তার জন্য আমার কাছ থেকে টাকা নিবি কেন? সাগরের অপারেশন তো ওর বাবাই করাতে পারে। সত্যি করে বল, টাকাগুলো নিয়ে কি করবি? বাবা, আমি সত্যি বলছি, সাগরের অপারেশনে করানোর জন্যই টাকাগুলো নিব। দেখো, তুমি নিজের দিকে তাকিয়ে একটু দেখো। মিথ্যা কথা বলো, টাকা নিতে নিতে আজকে এই পর্যায়ে চলে এসেছো যে নিজের বন্ধুর অ্যাক্সিডেন্টের মিথ্যা কথা বলে টাকা নিতে চাচ্ছ। বাবা, তুই মিথ্যে কথা বলছিস কেন? তোর যদি টাকা লাগে তাহলে সত্যি কথা বলে তো নিতে পারিস। আমাদের এত সব টাকা তোর জন্যই তো। সত্যি কি বলবি না বাবা? এত টাকা নিয়ে কি করবি বললে দে না বাবা। টাকা দিয়ে হয়তো নেশা টেশা করবে। আমাকে দেখে কি তোমার মনে হয় আমি নেশা করার জন্য তোমার কাছে টাকা চাচ্ছি? তোকে নতুন করে দেখার মতো কিছু নেই, তুই এখন যেতে পারিস। তোকে অপচয় করার জন্য আমি আর 1 টাকাও দিব না। কথাটা বলে জয়ের বাবা বই রেখে নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। জয় আর কিছু না ভেবে দৌড়ে তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, বাবা, আমি সত্যি বলছি, আমি সাগরের অপারেশন করানোর জন্যই টাকা চাচ্ছি। কিছু সময় আগে সাগরের বাবা আর ভাই সাগরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়েছিল। অনেক কষ্টে ওকে ওনাদের হাত থেকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছি, আর এখন ডাক্তার বলছে ওর অপারেশন করাতে হবে, তার জন্য 4 লাখ টাকা লাগবে। তুমি দয়া করে আমাকে টাকাগুলো দাও, না হলে আমি সাগরকে বাঁচাতে পারবো না। তুমি তো জানো আমি সাগরের নিজের ভাইয়ের মতো দেখি। যদি সামান্য কিছু টাকার জন্য আমি ওকে বাঁচাতে না পারি, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আর জীবনেও কখনো তোমার কাছ থেকে একটা টাকাও চাইবো না। তোকে আমি টাকা দিতাম, সে তুই যে কারণে হোক না কেন, কিন্তু এখন আর তোকে 1
একটা টাকাও দিব না। কেন জানি? কারণ তুই আমাকে মিথ্যা কথা বলে টাকা চাচ্ছিস। এর আগেও অনেকবার আমাকে অনেক কিছু নিয়ে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস, আমি কিছু বলিনি। কিন্তু এইবার তুই শেষ পর্যন্ত নিজের বন্ধুকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলে টাকা নিতে চাস। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমার ছেলে, তোর যদি এতই টাকার প্রয়োজন হয় তাহলে আয় করে দেখ। টাকা আয় করা কত কষ্টে, সারা জীবন তো টাকা ভেঙে গেলি। যেই দিন আয় করতে শিখবি সেই দিন বুঝবি টাকার মূল্য। বাবা, আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। আমি জানি তুই আমাকে মিথ্যা কথা বলছিস কি না। তুই কোথায় মিথ্যা কথা বলছিস জানিস? সাগরের বাবা আর ভাই ওকে মেরে রাস্তায় ফেলে রেখেছিস। সাগরকে ওর বাবা কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি। আর এই জায়গায় তুই ভুল করছিস। বাবা, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। মা, ও মা, তুমি একটু বাবাকে বলো না আমাকে টাকাগুলো দিতে। এই শেষবার, আমি আর জীবনেও বাবার কাছে টাকা চাইবো না। প্লিজ মা, বলো না বাবা, না হলে আমি সাগরকে বাঁচাতে পারবো না। একটু বলো বা। শুনছো? আমি কিছু শুনতে চাই না। তুই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তা করো। জয় বুঝতে পারছে তার বাবাকে আর বলে লাভ নেই, কারণ জয় এর আগে বহুবার তার বাবার থেকে মিথ্যা কথা বলে অনেক টাকা নিয়েছে, যার ফলে তার বাবার এখন তার উপর বিশ্বাস নেই আর টাকাগুলো দিল না। তাই জয় মাথা নিচু করে নিজের বাইক নিয়ে হাসপাতালের দিকে চলে গেল। অন্যদিকে রাজু আর সিয়াম বিভিন্ন জায়গায় ঘুরে অনেক কষ্টে রক্তর ব্যবস্থা করে হাসপাতালে গিয়ে তাড়াতাড়ি নার্সের কাছে রক্তের ব্যাগ দিয়ে দিল। রিয়াদ, জয় এসেছে? না রে, ও, আমার মনে হয় না জয় টাকার ব্যবস্থা করতে পারবে। তোর হঠাৎ এমন মনে হলো কেন? জয়ের বাবাকে অনেকবার মিথ্যা কথা বলে টাকা এনেছে, কতবার যে অ্যাক্সিডেন্টের নাম করে টাকা এনেছে তার হিসাব নেই। তাই আমার মনে হয় না আর টাকা আনতে পারবে। তুই অবশ্য ভুল কিছু বলিস নি। এই দেখ, জয় আসছে। জয় মাথা নিচু করে হাসপাতালে ঢুকতে লাগলো, তখনই রিয়াদ ওকে দেখে ফেলেছে। ওরা দৌড়ে জয়ের কাছে চলে গেল। জয়, টাকার ব্যবস্থা করতে পারছিস? কী রে জয়, বল, টাকার ব্যবস্থা করতে পেরেছিস? রিয়াদ জয়কে হালকা ধাক্কা দিল। জয় মাথা নিচু করে তাকালো, তখন ওরা জয়ের চোখে জল দেখতে পেল। কি রে জয়, কান্না করছিস কেন? আমি টাকা জোগাড় করতে পারলাম না রে। জানিস, বাবাকে অনেক বললাম টাকা দিতে, বাবার পায়ে পর্যন্ত ধরছি, কিন্তু বাবা টাকাগুলো দিল না। শুধু বাবার না, মায়েরও পায়ে ধরছি, কিন্তু তবু টাকা আনতে পারলাম না রে। আজকে আমি আমার ভুলের জন্য আমার প্রাণপ্রিয় বন্ধুকে হারালাম। আমি যদি আগে কখনো মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে টাকা না আনতাম, তাহলে আজকে এদিন দেখতে হতো না। সাগর বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য আমি কিছু করতে পারলাম না। জয়, শান্ত হ, দেখবি ঠিক কিছু ব্যবস্থা একটা হয়ে যাবে। হ্যাঁ জয়, শান্ত হ। আইসিইউর রোগীর সাথে কে এসেছে? আমরা। কেন, কি হয়েছে? রোগীর অবস্থা বেশি ভালো না, এখনই অপারেশন না করলে রোগীকে বাঁচানো সম্ভব না। তাই আপনারা তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা করে দিন। নার্স চলে গেল। জয়, রিয়াদ, রাজু আর সিয়াম মাথায় হাত দিয়ে বসে কান্না করতে লাগলো, কারণ ওদের কাছে টাকা নেই, আর টাকা জোগাড় করার মতন কোনো পথও ওদের কাছে খোলা নেই। ওদের চোখের সামনে এখন শুধু অন্ধকার। সবাই এখানে বসেই কান্না করতে লাগলো। কিছু সময় ধরে চোখের জল ফেললো ওরা। তারপর রাজু বলল, জয়, আমরা কি তাহলে সাগরকে বাঁচাতে পারবো না? তাহলে কি শেষ পর্যন্ত সাগরকে চোখের সামনে মরে যেতে দেখবো, আর আমরা হাতের উপর হাত রেখে শুধু তাকিয়ে দেখেই যাব? তাছাড়া আমাদের আর কি বা করার আছে? আমরা এতটাই অসহায় যে নিজের বন্ধুকে কিছু টাকার অভাবে মরে যেতে দেখতে হচ্ছে। না, সাগরকে আমি মরে যেতে দিব না। যেভাবেই হোক সাগরকে আমি বাঁচাবই। তুই এতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? সে চিন্তা তুই করিস না, তুই শুধু ডাক্তারকে বল অপারেশন শুরু করতে, আমি টাকা নিয়ে আসছি।
জয় বসা থেকে দাঁড়িয়ে হাসপাতালের বাইরের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিল। তখনই রাজু জয়কে ডাক দিল। জয়, কিছু বলবি? হ্যাঁ, কি? যাই করিস না কেন অসৎ পথে টাকাগুলো আনিস না। সাগর যদি বেঁচে ওঠে, জানতে পারে যে তুই অসৎ পথে টাকা এনে ওর জীবন বাঁচিয়েছিস, তাহলেও কিন্তু ওর জীবন শেষ করে দেবে। তুই তো জানিস ও কেমন। জানি রে, তুই চিন্তা করিস না, আমি অসৎ পথে টাকা আনবো না। আমি এখন চলি রে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। জয়ার কথা না বলে তাড়াতাড়ি বাইরে চলে গেল। বাইরে গিয়ে চোখ মুছে বাইক চালু করে এলাকায় এদিক ওদিক বাইক চালিয়ে ঘুরতে লাগলো। জয় বাইক চালিয়ে ঘুরছে বললে ভুল হবে, কারণ জয় বাইক চালিয়ে রাস্তার এদিক ওদিক একজনকে খুঁজছে। জয় বাইক নিয়ে চায়ের দোকানের কাছে আসতেই সেই মানুষটির দেখা পেল। তাই জয় তাড়াতাড়ি বাইক থামিয়ে তার কাছে চলে গেল। ভাই। আরে জয়, আজকে এই সময় এদিকে কি মনে করে? ভাই, আপনি না বলেছিলেন আমার বাইকের মতো একটা বাইক কিনবেন? হ্যাঁ। বাইকে কিনে ফেলেছেন? তোমার বাইকের মতো বাইকের দাম প্রায় 30 লক্ষ টাকা। আমার কাছে এখন এতগুলো টাকা নেই, তাই ভাবছি আরও কিছুদিন পরে কিনবো। আমি আমার বাইকটা বিক্রি করে ফেলবো, আপনি কি কিনবেন? কত দাম? 4 লাখ টাকা। জয়, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? 30 লক্ষ টাকার বাইক মাত্র 4 লক্ষ টাকায় কেউ বিক্রি করে? কেউ না করলেও আমি করব। এখন বলেন আপনি কিনবেন কিনা? আপনি না কিনলে আমাকে আবার অন্য কাউকে খুঁজতে হবে। কিনবো, কিন্তু হঠাৎ এত দামের বাইক এত কম দামে বিক্রি করে দিচ্ছ কেন? আমার এক্ষুনি 4 লাখ টাকার প্রয়োজন। বাবার কাছে চেয়েছি, কিন্তু বাবা দেয় নাই, তাই সিদ্ধান্ত নিয়েছি বাইক বিক্রি করে দিব। কিছু না মনে করলে বলবে এতগুলো টাকা তোমার এই মুহূর্তে কেন প্রয়োজন? সাগরের অপারেশন করতে হবে, তাই টাকাগুলো প্রয়োজন। সাগরের যদি অপারেশন না করাতে পারি, তাহলে টাকার অভাবে সাগর মারা যাবে, আর আমি চাই না আমি থাকতে আমার বন্ধু টাকার অভাবে মারা যাক। আচ্ছা, কিন্তু আমার টাকাগুলো তো বাড়িতে। তাহলে চলুন আপনার বাড়িতে যাই, সেখান থেকে টাকা নিয়ে যত দ্রুত সম্ভব আমাকে হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, চলো। ছেলেটাকে নিয়ে জয় তাড়াতাড়ি চলে গেল। আপনি ভেতর থেকে টাকা নিয়ে আসুন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। ছেলেটি বাড়ির ভেতরে চলে যাওয়ার পর জয় শেষবারের মতো নিজের বাইকটাকে ভালো মতো দেখতে লাগলো। এই বাইকটা জয় তার বাবার সাথে গিয়ে কিনেছিল। বাইক কেনার পর জয় বাইকের যতটা যত্ন নিয়েছে, এতটা যত্ন জয় কখনো নিজেরও নেয়নি। জয় যেখানে যেত সবসময় এই বাইক সাথে করে নিয়ে যেত। একজন বাবা তার সন্তানকে যেভাবে আদর করত, জয়ও ঠিক তেমনই তার বাইককেও আদর করত। কিন্তু আজকে আমার জন্য জয়কে তার প্রিয় বাইকটি বিক্রি করে দিতে হচ্ছে। জয় বাইকটাকে নিয়ে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে চোখের কোণে জল এসে গিয়েছিল। কিছু সময়ের মধ্যেই ছেলেটি টাকা নিয়ে বাড়ির বাইরে চলে আসলো। জয়। হ্যাঁ বলুন। জয় দ্রুত হাত দিয়ে চোখের জল মোছে, যাতে ছেলেটি জয়ের চোখের জল না দেখে। তবুও ছেলেটি জয়ের চোখের জল দেখে ফেলেছে। এই নাও 4 লক্ষ টাকা। ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। উপকার কোথায় করলাম? উপকার তো তুমি তোমার বন্ধুর করতেছ। আচ্ছা, আমি এখন আসি, আর এই নিন বাইকের চাবি। চাবিটা তুমি তোমার কাছে রেখে দাও। কেন? কারণ আমি তোমার বাইক কিনবো না। তাহলে এতগুলো টাকা আমাকে দিলেন কেন? সাগরের চিকিৎসার জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি তুমি তোমার বাইকটাকে কত ভালোবাসো। এত ভালোবাসার পরেও যদি তুমি শুধুমাত্র তোমার বন্ধুর জন্য নিজের প্রিয় বাইকটা বিক্রি করে দিতে চাও, তাহলে আমি এই সামান্য টাকাগুলো দিতে পারবো না কেন? আরে মিয়া, তুমি তো অনেক বেশি কথা বলো। আমি কি তোমার টাকাগুলো এমনিতে এমনিতে দিচ্ছি নাকি? আমি তো তোমাকে ধার দিচ্ছি, পরে না হয় আমাকে ফেরত দিও। ধন্যবাদ ভাই, আপনার উপকার আমি জীবনেও ভুলবো না। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি হাসপাতালে যাও আর সাগরের চিকিৎসা করাও। আচ্ছা। জয় তাড়াতাড়ি বাইকে উঠে হাসপাতালে এসে টাকা জমা দিয়ে দেয়, আর চিকিৎসা শুরু হয়ে যায়। অন্যদিকে জয় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর জয়ের মা জয়ের বাবাকে বলে, শুনছো? কি? আমার মনে হয় জয় সত্যি কথা বলছে। তোমার এমন মনে হওয়ার কারণ?
আমি জানি জয় মিথ্যে কথা বলে অনেক টাকা নিয়েছে, কিন্তু এইবারে জয়ের কান্না কেমন জানি একটা কষ্ট ছিল। তাছাড়া তুমি হয়তো খেয়াল করনি, জয়ের শার্টে রক্ত লেগেছিল। রক্ত তো নিজের ইচ্ছেতেও লাগাতে পারে। তাছাড়া তুমি জানো সাগরের বাবা সাগরকে কতটা ভালোবাসে, আর উনি কিনা সাগরকে মারবে? সাগরের বাবা নিজের সন্তানের থেকে নিজের সম্মানকে বেশি ভালোবাসে। আর কিছুদিন ধরে এলাকায় সাগরকে নিয়ে যে সব কথা শোনা যাচ্ছে, তার ফলে ওনার সম্মানে আঘাত লেগেছে, আর তার ফলে হয়তো আজকে উনি সাগরকে মেরেছে। আমি তো এই কথাটা ভেবে দেখিনি। তার মানে কি জয় সত্যি কথা বলছিল? হয়তো। জয়ের বাবার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বাড়ির বাইরের দিকে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? হাসপাতালে। কেন? জয় যদি সত্যি কথা বলে তাহলে সাগরের অপারেশন করাতে টাকা লাগবে, আর আমি চাই না সাগর টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাক। আমিও তো তোমার সাথে যাব। চল। ওনারা গাড়ি নিয়ে হাসপাতাল দিকে যেতে লাগলো। এইদিকে হাসপাতালে জয় টাকা জমা দেওয়ার পর সবাই আইসিইউ রুমের সামনে বসে রইল। সবার চোখেই জল। জয়, হ্যাঁ বল। এত টাকা কিভাবে পেলে? বাইক বিক্রি করতে গিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি। তোর প্রিয় বাইকটা বিক্রি করে দিয়েছিস? বন্ধুর প্রাণে যে এসব বাইক কিছুই না। বন্ধুত্ব মানুষের কতটা গভীর হওয়া উচিত তা তোকে দেখে জানা এবং শেখা উচিত রে। হ্যাঁ রিয়াদ, তুই ঠিক বলেছিস। সিয়াম আর রাজু দৌড়ে গিয়ে জয় আর রিয়াদকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর জয় অনুভব করলো তার মাথার চুলে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। জয় ওদের ছেড়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তার মাথায় তার বাবা হাত বুলিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, তার চোখের কোণে জল, আর তার পাশে জয়ের মা শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের জল মুছছে। বাবা, তুমি কান্না করছো কেন? জয়, আমাকে তুই ক্ষমা করে দিস। তোকে আমি বিশ্বাস করিনি, কিন্তু তবুও তুই নিজের বন্ধুর জন্য নিজের প্রিয় বাইক বিক্রি করে দিলি। বন্ধু জীবনের কাছে এইগুলো কিছুই না। আর হ্যাঁ, তুমি আমার কাছে ক্ষমা চাইও না। বাবা হয়ে যদি ছেলের কাছে ক্ষমা চাও তাহলে নিজেকে অপরাধী মনে হয়। ঠিক আছে, তোর কাছে আর ক্ষমা চাইবো না। আর হ্যাঁ, তুই চিন্তা করিস না, কালকে আমি তোকে নতুন বাইক কিনে দেবো। আমাকে বাইক কিনে দিতে হবে না। কেন? কারণ আমি বাইক বিক্রি করি নেই। তাহলে টাকা পেলি কোথায়? বাইক যার কাছে বিক্রি করতে গিয়েছিলাম সে সবটা শুনে ধার দিয়েছে। ও, তাহলে কালকে আমার কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করে দিস। আচ্ছা বাবা, তোমার কাছে আরেকটা অনুরোধ আছে। কি? সাগর সুস্থ হলে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব আর আমাদের সাথে রাখবো, কারণ ওর বাবা ওকে ওদের বাড়ি থেকে একেবারে বের করে দিয়েছে। আচ্ছা, রাখবো। তোরা দুজনে তারপর ভাইয়ের মতো থাকবি। হ্যাঁ, ওকে কিন্তু একটা বাইক কিনে দিতে হবে। আচ্ছা। সে নয় হলো, কিন্তু সাগরের অবস্থা এখন কেমন? ওর অপারেশন চলছে। আচ্ছা রাজু, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? সাগরের সাথে ওর বাবা হঠাৎ এমন অবস্থা কেন করলো তা জেনে আমাকে জানা। আচ্ছা। যদি কোনোভাবে এর সাথে আরও সম্পর্ক থাকে তাহলে ওকে ছাড়বো না। তুই চিন্তা করিস না, আমি খবর নিয়ে তোকে জানাবো। আচ্ছা। তারপর সবাই যার যার মতন অপারেশন রুমের সামনে অপেক্ষা করতে লাগলো। প্রায় ঘন্টাখানিক পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো আর সবাইকে বলল, অপারেশন ভালো মতো হয়েছে আর রোগীকে সাধারণ রুমে দেওয়া হয়েছে, কিন্তু রোগীর জ্ঞান ফিরতে দেরি হতে পারে, কারণ রোগীর শরীরে যা আঘাত পেয়েছে তার চেয়ে মানসিক আঘাত বেশি পেয়েছে। এইসব বলে ডাক্তার চলে গেল। আমাকে সাধারণ রুমে দেওয়া হলো। একে একে সবাই আমাকে দেখলো। সেদিন আর আমার জ্ঞান ফিরেনি। রাতে জয় সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার সাথে থেকে গেল। পরের দিন সকাল হতে না হতেই রিয়াদ, রাজু আর সিয়াম দৌড়ে হাসপাতালে আসলো। এসে আমার রুমে চলে গেল। কিরে, দৌড়ে আসিস কেন? আমরা এতদিন এলাকায় না থাকায় এলাকার অনেক কিছুই হয়ে গিয়েছে রে। কি হয়েছে? কালকে সাগরকে ওর বাবা কেন মেরেছিল তা জানতে পেরেছিস? কেন মেরেছিল? তারপর রাজু জয়কে যা বলল তা শুনে জয়ের মাথায় রাগ উঠে গেল। তার সাথে একজনকে মারার জন্য রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। কাকা সাগরকে একটা ভিডিওর জন্য মেরেছে। কিরকম ভিডিও?
খারাপ ভিডিও? ওই ভিডিওর সাথে সাগরে কি সম্পর্ক? ভিডিওটা নাকি সাগর বানিয়েছে। কি বলছিস? একটু পরিষ্কার করে বল তো, আমি না হলে কিছু বুঝতে পারছি না। শোন তাহলে সম্পূর্ণ শুরু থেকেই বলছি। বল। আমরা তোর মামার বাড়িতে যাওয়ার আগে আরোহীদের বাড়িতে চোর ঢুকেছিল, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। চোরটা সেদিন কিছু চুরি করেনি, আর আরোহীর বাবা চোরটার মুখ বাদে সব কিছু দেখে ফেলেছিল, তোর মনে আছে? হ্যাঁ, তারপরেই তো এলাকায় কিছুদিন নিয়ে সব জায়গায় কথা শুরু হয়ে গেল। চোরটা কে ছিল জানিস? কে? সাগর। কি? তুই পাগল হয়ে গেছিস নাকি? সাগর চোর হবে কেন? আমরা তোর মামার বাড়িতে যাওয়ার পরের দিন আরোহী আর আরোহীর মা বাবা একলা কিছু মানুষকে নিয়ে সাগরদের বাড়িতে যায়। কেন? সাগরের নামে বিচার দিতে। কি বিচার? সেদিন রাতে নাকি সাগর আরোহীর ঘরে গিয়ে লুকিয়েছিল, আর আরোহী যখন রাতে স্নান করে নিজের রুমে আসছিল তখন নাকি সাগর সেই সব ভিডিও করে নিয়েছে। আর এখন কি? এখন নাকি সাগর আরোহীকে ব্লেম করছে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে। যদি আরোহী রাজি না হয় তাহলে নাকি সাগর বলেছে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। তুই কি পাগল হয়ে গেছিস? সাগর এসব আরোহীকে বলবে বা করবে কেন? সাগর যে আরোহীকে ভালোবাসে তা তো এলাকার কম বেশি সবাই জানে, আর ওদের দুই পরিবার তো এই কথা জানে। এখানেই তো সমস্যা হয়েছে। আরোহী বলেছে সাগরকে খারাপ প্রস্তাব দেওয়াতে আরোহী রাগ করে সাগরের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর তাই সাগর আরোহীর রুমে ঢুকে এইসব ভিডিও বানিয়ে আরোহীকে ব্ল্যাকমেল করে। তারপর আরোহী আর উপায় না পেয়ে সাগরের সাথে শারীরিক সম্পর্ক করে, আর তারও ভিডিও নাকি সাগর কোনোভাবেই বানিয়ে ফেলে। আর এখন ওই দুই ভিডিওর ভয় দেখে সাগর আরোহীর কাছে টাকা দাবি করছে। টাকা না দিলে নাকি সাগর ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেবে, আর টাকা সাগরকে তোর মামার বাড়ি থেকে ফিরিয়ে আসার পরেই দিতে বলেছিল। কথাটার পর থেকে মাথাটা গরম হয়ে গিয়েছে, কারণ আমরা যতদূর জানি সাগর টাকার পাগল না, বরং আমি সবসময় দেখে আসছি ও টাকাকে অবহেলা করে চলছে। হ্যাঁ, সাগর টাকার প্রতি এতটাই উদাসীন যে আমরা ওর সাথে বন্ধুত্ব, ওর টাকার প্রতি উদাসীনতা আর মানুষটাকে টাকা দিয়ে সাহায্য করা দেখেই করছিলাম। আমার মনে হয় আরোহী সবাইকে মিথ্যা কথা বলছে। কিন্তু কেন? এতে আরোহীর কি লাভ? আমার চোখে তো কোনো লাভ দেখছি না, বরং আমি আরোহীর ক্ষতি দেখছি। ক্ষতি? কি ক্ষতি? দেখ, সাগর আরোহী পরস্পরকে ভালোবাসে, আর ওদের পরিবারের মধ্যে কথা হয়ে রয়েছে যে ওদের পড়ালেখার পর ওদের বিয়ে দিয়ে দেবে, আর এদিকে সাগরের বড় ভাইয়ের বিয়েও হয়ে যাবে। এখন এইসব করে আরোহীর কি লাভ হলো? এখন তো আর ওদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সাগর যে এসব করছে তার প্রমাণ কি? তুই তো জানিস সাগর ভুলবশত ওর মোবাইল বাড়িতে রেখে গিয়েছে, আর তারই মধ্যে ওই দুটো ভিডিও পেয়েছে। রাজু, রিয়াদ আর সিয়াম এই সব কথা বলছে, আর জয় মাথা নিচু করে ওদের কথা শুনছে। হঠাৎ জয় মাথা নিচু করে বলতে লাগলো, প্রতিশোধ নিয়েছে ও। কে কার উপর প্রতিশোধ নিয়েছে? আর ওই সাগর উপর প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সাগর কলেজে উঠে প্রথম দিকে আরোহীর সাথে কি করছে তোদের মনে আছে? হ্যাঁ। তারই প্রতিশোধ আরোহী সাগরের উপর নিয়েছে। প্রায় 1 বছর পরে কিসের প্রতিশোধ? তাছাড়া এখন তো ওরা পরস্পরকে ভালোবাসে। আমি এত শত বুঝি না। ও আমার বন্ধুকে মার খাইয়েছে, আমার বন্ধুকে বাড়ি ছাড়া করছে, এলাকার মানুষের চোখে ছোট করছে। ওকে আমি ছাড়বো না। জয় এত সময় মাথা নিচু করে আমার পাশেই বসেছিল, এখন রাগের মাথায় উঠে দরজার দিকে যেতে লাগলো। জয়, কোথায় যাচ্ছিস? কাজে। কোথায়? ওই শয়তানির বাড়িতে। কার কথা বলছিস? আরোহী। ওর বাড়িতে যাচ্ছিস কেন? আমার বন্ধুর নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ওকে শাস্তি দিতে। কথাটা শেষ করেই জয় রাগে রুম থেকে বের হতে নিলে তখনই রিয়াদ জয়কে ডাক দিল। জয়, কি হয়েছে? সাগরের মনে হয় জ্ঞান ফিরে এসেছে, এইদিকে আয়। কোথায় কোথায়? জয় দৌড়ে আমার কাছে চলে আসলো। আমার জ্ঞান রাজু, রিয়াদ আর সিয়াম যখন রুমে এসেছে তখনই ফিরেছে। বেশি মার খাওয়ার কারণে শরীরে তেমন শক্তি পাচ্ছিলাম না, তাই শরীর নড়াচড়া করতে পারছিলাম না, আর ওরাও আমার দিকে তাকায়নি, তাই খেয়াল করিনি। কিন্তু এখন যখন শুনলাম জয় আরোহীকে মারতে যাচ্ছে, তখন কষ্ট হওয়া সত্ত্বেও কোনো মতে হাতটা নাড়িয়ে জয়কে আমার কাছে ডাকতে লাগলাম। সাগর, সাগর বন্ধু, এখন তুই কেমন আছিস? তোর শরীর এখন কেমন লাগছে?
আমি কোনো কথা না বলে আস্তে আস্তে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুললাম। এ কি, তুই মাস্ক খুলছিস কেন? তুই মাস্ক খুলিস না। জয় আমার মাস্কের থেকে আমার হাত সরিয়ে দিল। আমি মাস্কের ভেতর থেকে আস্তে আস্তে কিছু বলতে লাগলাম। তুই এখন কিছু বলিস না, যা বলার পরে বলিস, আমি তোর সব কথা শুনবো। হ্যাঁ বল। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আন। আচ্ছা। আমি হাত দিয়ে রাজুকে এখানে দাঁড়িয়ে থাকতে বললাম। রাজু, যাস না, তোকে মনে হয় সাগর কিছু বলবে। তো তোরা আরোহীকে কিছু বলিস না, ওকে ওকে ওর মতো থাকতে দে। আচ্ছা আচ্ছা, আমরা কেউ ওকে কিছু বলবো না, তুই তাও চুপ কর, কথা বলিস না। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমরা আরও একে কিছু বলবো না, তুই শুধু ভালো হয়ে যা। হঠাৎ করেই আমার শরীর খারাপ হতে লাগলো। আমি শুয়ে অবস্থায় ছটফট করতে লাগলাম। আমার বারবার মনে হচ্ছিল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জয়, রিয়াদ, রাজু আর সিয়াম আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। জয়, এই জয়, সাগর এমন করছে কেন? জানি না রে। তার মানে হচ্ছে সাগর শ্বাস নিতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। তাহলে দাঁড়িয়ে রয়েছিস কেন? তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডাক। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। সিয়াম ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। ওরা আমার এই অবস্থা দেখে আরও বেশি ভয় পেয়ে গেল। কিছু সময়ের মধ্যেই সিয়াম ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার সবাইকে রুম থেকে বের করে আমাকে দেখতে লাগলো। ওরা বাইরে চিন্তায় এদিক থেকে ওইদিকে হাঁটতে লাগলো। কিছু সময় পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো। ডাক্তার, সাগর ভালো আছে তো? এখন ভালো আছে। সাগরের কি হয়েছিল? মানসিক চাপ বেশি পড়ার কারণে এমন ছটফট করছিল। ও, এরপর থেকে খেয়াল রাখবেন, ওনার সামনে যেন এমন কথা বলা না হয় যাতে ওনার মানসিক চাপ বেড়ে যায়, নাহলে যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। আচ্ছা। ডাক্তার, সাগরের বাম হাতের অবস্থা কেমন? বাম হাতের হাড় অনেকটা ভেঙে গিয়েছে, তবু আমরা প্লাস্টার করে দিয়েছি। ওর হাত আগের মতন ভালো হয়ে যাবে তো? আগের মতোই হবে, কিন্তু কিছুটা ব্যথা থেকেই যাবে। আচ্ছা, আমি এখন আসি, ওনার দেখাশোনা ভালো মতো করিয়েন। ঠিক আছে। ডাক্তার চলে গেল। দেখতে দেখতে সেই দিন রাত চলে আসলো। জয়। হ্যাঁ বল। আজকে তুই বাড়িতে চলে যা। না, আমি সাগরকে একা ছেড়ে কোথাও যাব না। সাগরের এত চিন্তা করিস কেন? আমি আছি তোর সাথে। কালকে রাতে তোর ভালো মতো ঘুম হয়নি, তাই বলছি আজকে বাড়িতে গিয়ে ঘুমা। না, আমি যাব না। জয়, এইটা কিন্তু ঠিক না। সাগর যেমন তোর বন্ধু, তেমনিও তো আমাদেরও বন্ধু। আমাদেরকেও ওর জন্য কিছু করতে দে। তুই সব কিছু একা করবি কেন? রিয়াদ ঠিক বলেছে, আমরা চারজন একদিন করে সাগরের সাথে এখানে রাতে থাকব আর আমাদের বন্ধুত্বের দায়িত্ব পালন করব। আচ্ছা আচ্ছা, তো আজকে কে থাকবি? আজকে রাজু থাকবে, কালকে সিয়াম আর পরশু আমি। তার মানে আমি আবার 3 দিন পর থাকতে পারবো? হ্যাঁ। ঠিক আছে, তোরা যখন আমাকে এখানে থাকতেই দিবি না, তো আমি বাড়িতে চলে যাই। আরে মন খারাপ করছিস কেন? চল, আমরাও তোর সাথে যাই। হ্যাঁ চল। এইভাবে দিন কাটতে লাগলো। জয়, সিয়াম, রিয়াদ আর রাজুর সেবায় আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকি। এতদিন কেটে গিয়েছে, তবুও আমাকে দেখতে কেউ বাড়ি থেকে আসেনি। মোট কথা, জয়, রিয়াদ, রাজু, সিয়াম আর জয়ের মা বাবা ছাড়া আমার সাথে দেখা করতে কেউ আসেনি। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। আমি এখন আস্তে আস্তে হাঁটতে পারি। তবুও হাঁটতে গেলে কারো সাহায্যের প্রয়োজন হয়, কারণ কখনো কখনো হাঁটতে গেলে শরীরে ব্যথা পাই, আর তখনই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে হয়। একদিন রাতে আমি হাসপাতালের বেডের ওপর বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিল? আর আমি যদি এতিমই হই, তাহলে বাবা শুধু শুধু আমার পেছনে এতগুলো টাকা নষ্ট করলো কেন? কেনই বা আমাকে এত বড় করলো? বাবা তো আমাকে সেদিন রাস্তায় ফেলে দিতে পারতো। এতে অন্তত আমি তো বাবা বা তার পরিবারের ওপর বোঝা হয়ে থাকতাম না। সেদিন যদি আমাকে রাস্তায় ফেলে আসতো, তাহলে অন্তত কুকুরে আমাকে খেয়ে ওর পেট ভরাতো, আর আজকে আমাকে ওই দিন দেখতে হতো না। আচ্ছা, আমি না হয় একটু ভুল করেই ফেলেছিলাম, তাই বলে কি বাবা আমাকে পশুর মতো মেরে বাড়ির বাইরে বের করে দিতে পারলো? বাবার কি আমার ওপর একটুও মায়া হলো না? বাড়িতে যদি কোনো কুকুর বা বেড়াল আনা হয়, তাহলে বছর না যেতে যেতেই তার উপর মায়া পড়ে যায়। এই মায়ার ফলেই সেই কুকুর বা বিড়ালটার কষ্ট দেখলে কষ্ট হয়। আর আমি তো বাবার ছেলে,
ভালোবাসা দিয়ে এত বড় করেছে আমাকে, তার ছোট ছেলের পরিচয় বড় করেছে, তাহলে আমাকে এত মারার আগে কি বাবার একটুও কষ্ট হলো না? কি জানি, হয়তো আসলেই আমি ওনাদের ঘাড়ের বোঝা হয়েছিলাম, তাই হয়তো আমার সাথে এমন করলো। তাছাড়া বোঝা হবই না কেন, এত বড় হয়ে গেছি তবুও বাবার টাকায় চলতে হয়। একে তো রাস্তায় পেয়েছে, তার উপর এখনও বেকার। এমন ছেলে পরিবার আর বাবার ঘাড়ের বোঝাই তো হয়। এতদিনে বাবা হয়তো বুঝতে পেরেছে আমি আসলেই তার ঘাড়ের বোঝা হয়ে গেছি। এতদিন ছিলাম পালিত বাবার ঘাড়ের বোঝা হয়ে, আর এখন বন্ধুদের আর তাদের পরিবারের ঘাড়ের বোঝা হয়ে। কবে যে আমি মানুষের ঘাড়ের বোঝা হওয়ার থেকে মুক্তি পাবো কে জানে। এইসব ভাবছিলাম আর ডান হাত দিয়ে চোখের জল মুছছিলাম। আমি এতটাই ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিলাম যে কখন বন্ধুরা আমার সামনে চলে এসেছে আমি নিজেও জানি না। সাগর, এই সাগর। কে রে? তোরা কখন আসলি? আমরা আসছি, অনেকক্ষণ হয়েছে। তাহলে ডাকতে তো পারতি। দেখলাম তুই কিছু একটা ভাবছিলি, তাই ডাকলাম না। ও, কি ভাবছিলে? কিছু না। কিছু তো একটা ভাবছিলে, সত্যি করে বল কি ভাবছিলে? ভাবছিলাম আমি আগের জন্মে কতটা পাপ করেছিলাম। তোকে কে বলেছে তুই আগের জন্মে পাপ করেছিস? পাপ না করলে কি আজকে আমার এই অবস্থা হয়? আমি সবসময় মানুষের কাঁধে একটা বোঝা হয়ে থাকি। জানি, আমার মাঝে মাঝে মনে হয় আমার চেয়ে হয়তো প্রতিবন্ধী মানুষরাও ভালো, তারা তো অন্তত আত্মসম্মানে বাঁচতে পারে। তোকে কে বলেছে তুই মানুষের ঘাড়ে বোঝা হয়ে আছিস? বলার কি আছে, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। এতদিন বাবার ঘাড়ে বোঝা হয়েছিলাম, আর আজকে থেমে গেলি কেন বল? আজকে আজকে তোদের ঘাড়ে। আচ্ছা, একটা কথা বলবি? কি কথা? আমাকে তোরা বাঁচালি কেন? সেদিন আমি মরে যাচ্ছিলাম, আমাকে মরতে দিতি। অন্তত অন্তত আমি কষ্টের হাত থেকে মুক্তি তো পেতাম। জানিস, এখন না আবার অনেক কষ্ট হয়, বারবার নিজেকে শুধু অপরাধী মনে হয়, কারণ আমার জন্য তোদের কত টাকা নষ্ট হয়ে গেল। আমার টাকার চেয়ে তোর জীবনের দাম বেশি। এতিমের আবার জীবন। হাসালি রে জয়, হাসালি। সাগর, চুপ কর। সে না হয় করবো, কিন্তু আমার জন্য তোদের এত টাকা নষ্ট করা ঠিক হয়নি। এমনিতেই কত টাকা ঋণ আমার উপর, না জানি কোনোদিন শোধ করতে পারবো কি না। তারপর তোরা আমাকে হাসপাতালে ভর্তি করে আমার পেছনে টাকা ফেলে আমাকে আরও ঋণী করে দিলি। জয় সাগরকে 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, আমি তোর কাছে টাকা চেয়েছি যে তুই টাকার তুলনা দিচ্ছিস? আমি এসব আমাদের বন্ধুত্বের জন্য করছি, আর তুই কিনাচ্ছি। আমার ভাবতেও কষ্ট হচ্ছে তুই আমাদের সম্পর্কে এমন ভাবতিস। কি করব বল, পরিবারের মানুষ যখন সম্পর্ক ভেঙে দেয় তখন অন্য সব সম্পর্কের ওপর থেকে ভরসাও চলে যায়। তুই চিন্তা করিস না, কাকা কাকি তোর থেকে মুখ ফিরিয়ে এনেছে তো কি হয়েছে? তোর সাথে আমরা আছি, আমার পরিবার আছে। আর হ্যাঁ, তুই সুস্থ হলে আমার সাথে আমাদের বাড়িতে থাকবি। না রে, এ হয় না। কেন হয় না? আমি আর নতুন করে কারো ওপর বোঝা হতে পারবো না রে। চুপ, একদম চুপ। আমি বা আমরা পরিবার তোকে কখনো বোঝা ভাবিনি, আর না ভাববো। তবুও তুই যদি আর একটা কথা বলিস তাহলে এক থাপ্পড়ে তোর দাঁত বের করে দিব। আচ্ছা, আর কথা বলবো না। আমি চুপ করে গেলাম। তারপর যথারীতি আমার জন্য খাবার আসলো, আমি খেয়ে শুয়ে পড়লাম। আজকে আমার সাথে জয় থাকবে, বাকি সবাই চলে গেল। জয় জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে আজকে ঘুম আসছে না। বারবার শুধু জয়ের কথাটাই কানে বাজছে, তুই সুস্থ হলে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবি। কথাটা চোখ খুলে যত ভাবছি তত বেশি খারাপ লাগছে। আমার মন বারবার শুধু বলছে, না সাগর, জয়ের সাথে ওর বাড়িতে যাস না। এমনিতেই তুই জয়ের কাছে অনেক ঋণী হয়ে গেছিস, আর ঋণী হোস না। আর তাছাড়া তোর পরিবার যেখানে তোকে বোঝা ভাবে, সেখানে তুই কোনো দিনও যে তোর বন্ধুর পরিবারের ওপর বোঝা হয়ে যাবি না তা কে বলতে পারে। আমি যতবার চাচ্ছি এই কথাগুলো না ভাবতে, আমাকে ততবার এই কথাগুলো ভাবাচ্ছে। তারপরেও অনেক কষ্টে এই কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমের দেশে হারিয়ে গেলাম। পরের দিন সকালে রিয়াদ, সিয়াম আর রাজু তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলো। জয় তখনও ঘুমিয়ে রয়েছে। ওরা 3 জন আমার রুমে এসেই জয় বলে একটা চিৎকার করে উঠলো। জয় ওদের চিৎকার শুনে চোখ মেলে তাকালো। কে তোরা এত সকালে? কিছু হয়েছে নাকি? না। তাহলে এত তাড়াতাড়ি আজকে চলে আসলি কেন? কেন জানি ঘুম আসছিল না, বারবার সাগরের কথা মনে পড়ছিল, তাই চলে এসেছি।
জয়, সাগর কোথায়? এই তো এক। সাগর আর জয় মাথা ঘুরিয়ে আমার বেডের দিকে তাকাতে তাকাতে থেমে গেল, কারণ বেডে আমি নেই। কী রে বল, সাগর কোথায়? কালকে রাতে এখানেই ছিল, এখন আবার কোথায় চলে গেল? চলে গিয়েছে মানে? সাগর এখনও ঠিক মতন হাঁটতেই পারে না আর তুই বলছিস চলে গিয়েছে? এত চিন্তার কি আছে? হয়তো বাথরুমে গিয়েছে। জয়কে ঘুমিয়ে থাকতে দেখে হয়তো আর বিরক্ত করেনি। হতেও পারে। তাহলে আর কি আমরা বসে বসে অপেক্ষা করি? সাগর বাথরুম থেকে বেরিয়ে আসলে ওর সাথে দেখা করব আর কথা বলবো। হ্যাঁ, সাগর ওরা চারজন সোফায় বসে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবুও আমি বাথরুম থেকে বেরিয়ে আসলাম না। তাই রাজু বিরক্ত হয়ে বলল, না, আর কত সময় এভাবে বসে অপেক্ষা করব? সেই কখন থেকে বসে বসে অপেক্ষা করছে, কিন্তু সাগরের বাইরে আসার কোনো নামগন্ধ নেই। তাই তো, কারো তো বাথরুমে এত সময় লাগার কথা না। আচ্ছা, বাথরুমে সাগরের কিছু হয়ে যায়নি তো? হতেও পারে। তোরা বস, আমি গিয়ে দেখছি সাগর ভেতরে এত সময় ধরে কি করছে, আর এই ফাঁকে আমিও ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। জয় ওদের তিনজনকে বসিয়ে রেখে বাথরুমের কাছে চলে গেল। জয় যেই বাথরুমের দরজার ধাক্কা দিল তেমনি দরজা খুলে গেল। এমন একটা ভাব যে বাথরুমের ভিতরে কেউ নেই। জয়ের মনটা ধক করে উঠল, আর জয় ভাবতে লাগলো দরজা এভাবে খোলা কেন? তাহলে কি বাথরুমের ভেতর সাগর নেই? কিন্তু জয় চিন্তাটা দূরে ঠেলে দিয়ে আবার নিজের মনে মনেই ভাবতে লাগলো, সাগর বাথরুমের ভেতর না থেকে কোথায় যাবে? আমিও না কিসব চিন্তা করছি। জয়, বাথরুমের সামনে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। জয় উত্তর দিয়ে দরজা ঠেলে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে জয় রাজু বলে চিৎকার করে উঠল। জয়ের চিৎকার শুনে রাজু, রিয়াদ আর সিয়াম দৌড়ে বাথরুমের দরজা ঠেলে ভিতরে চলে আসে। কি হয়েছে জয়, এমন করে চিৎকার করে উঠলি কেন? সাগর তো নেই। নেই মানে? সাগর বাথরুম ভিতর নেই, তোরা বাইরে গিয়ে খোঁজ। বাথরুমের ভিতরে না থাকলে যাবে কোথায়? সাগর হয়তো বাইরে গিয়েছে। সাগর ঠিক মতো হাঁটতে পারে না, আর তুই বলছিস ও বাইরে গিয়েছে? তুই আগে ভিতরটা ভালো করে দেখ, সাগর হয়তো ভিতরেই কোথাও আছে। এতটুকু জায়গা আর কি ভালো করে দেখবো? তোরা বাইরে গিয়ে দেখ। ঠিক আছে, যাচ্ছি। ওরা সবাই দৌড়ে বাইরে সাগরকে খুঁজতে চলে গেল, আর এইদিকে বাথরুমটা আরও ভালো করে দেখে নিল, কিন্তু তবুও কিছু পেল না। বাথরুমে দেখা শেষ করে জয় বাইরে গিয়ে মাথায় হাত দিয়ে সোফায় বসে চোখের জল ফেলতে লাগলো। কিছু সময় পর ওরা তিনজন আবার দৌড়ে রুমে চলে আসলো। জয় ওদের দেখে দাঁড়িয়ে গেল। সাগরকে পেয়েছিস? না রে, কোথাও তো পেলাম না। আমার অসাবধানতার কারণে আজকে সাগর হারিয়ে গেল। এমনিতে ওর শরীর ভালো না, তার উপর যে কোথায় হারিয়ে গেল কে জানে। আমরা এখন ওকে কোথায় খুঁজবো? জয়, কান্না করিস না, দেখবি আমরা সাগরকে খুঁজে বের করব। আমরা ওকে খুঁজে বের করতে করতে ওর না আবার কিছু হয়ে যায়। তুই চিন্তা করিস না, আল্লাহ সাগরের কোনো ক্ষতি হতে দেবে না। সাগর যেখানে থাকবে সুস্থ থাকবে। জয়ের সাথে সাথে ওরা তিনজনও কান্না করছে। হঠাৎ করে রিয়াদের চোখ আমার বেডের পাশে গেল। সেখানে দেখতে পেল একটা পৃষ্ঠা পড়ে আছে। জয় দেখ, পৃষ্ঠাটা উঠছে, হয়তো সেখানে সাগর কিছু লিখে গিয়েছিল। ও কোথায় গিয়েছে বা না গিয়েছে? কোথায়? ওই যে বেডের পাশে। জয় দৌড়ে গিয়ে পৃষ্ঠাটা হাতে নিয়ে পড়তে লাগলো। জয়, কি লেখা আছে ওতে? একটু জোরে পড়, আমরাও শুনবো। হ্যাঁ, জোরে পড়। বন্ধুরা, তোরা আমাকে ক্ষমা করে দিস তোদের না জানিয়ে এইভাবে হাসপাতাল থেকে চলে আসার জন্য। বিশ্বাস কর, তোদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে তোদের সাথে সারা জীবন থেকে যাই। জানিস, মনকে অনেকবার বোঝালাম একটু স্বার্থপর হয়ে যেতে, সারা জীবন তোদের সাথে থেকে যেতে, কিন্তু আমার মনটা আমাকে একটু স্বার্থপর হতে দিল না তোদের সাথে থাকতে। কারণটা কি জানিস? কারণ তোরা আমার জন্য একটু বেশি করে ফেলেছিস। হয়তো জীবনে কোনো একটা ভালো কাজ করেছিলাম, তাই তোদের মতো বন্ধু পেয়েছি। কিন্তু তোরা আমাকে নিয়ে এতটাই মেতে উঠেছিস যে তোদের নিজেদের একটা জীবন আছে তা তোরা ভুলে গিয়েছিস। আজ প্রায় 1 মাসের বেশি হতে চললো আমি হাসপাতালে। এই 1 মাস তোরা তোদের পড়ালেখা কাজকর্ম ছেড়ে আমাকে নিয়েই মেতেছিলি। চাইলেই আমি তোদের সাথে থাকতে পারতাম, কিন্তু কি বলতো,
আমি না তোদের ওপর বোঝা হতে চাই না। এমনিতেই এতদিন তোদের অনেক টাকা খরচ করেছি। জানি না জীবনে তোদের এই দিন শোধ করতে পারবো কি না। জানি তোরা আমাকে অনেক বেশি ভালোবাসিস, আমিও তোদের কম ভালোবাসি না, কিন্তু তোদের ভোলার জন্য আমাকে তোদের ছেড়ে যেতে হচ্ছে। আমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে তোরা থাকলে মানুষ তোদেরকেও খারাপ বলবে। আর আমার পরিবারের চাপ তো আছে জানিস। আমি না ইচ্ছে করে আরোহীর সাথে ওইসব করতে চাইনি, আমি এক প্রকার বাধ্য হয়েছিলাম। জানিস আমি না আরোহীকে অনেক ভালোবাসতাম, ওর জন্য নিজের পরিবারকেও ছাড়তে পারতাম, কিন্তু দেখ আজকে ও আমাকে ওর পরিবার থেকে দূর করে দিল। জয়, তুই আমার একটা কাজ করে দিবি? প্লিজ না করিস না। কখনো যদি তোর সাথে আমার বাবা বা ভাইয়ার সাথে কথা হয়, শুধু তাদেরকে একবার জিজ্ঞেস করিস আমি কি তাদের ঘাড়ের এতটাই বোঝা হয়ে গেছিলাম যে তারা আমার একটা কথা না শুনেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার তো বাকি সবার মতো তেমন কোনো চাওয়া পাওয়া ছিল না, আমি তো বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। এইটাই কি আমার অপরাধ ছিল? জানি চিঠিটা পড়া শেষ করে তোরা আমাকে খুঁজতে যাবি, কিন্তু তাতে কোনো লাভ হবে না রে, কারণ ততক্ষণে আমি অনেক দূরে চলে যাব। আর হ্যাঁ জয়, তুই আমাকে মাফ করে দিস রে। তোর মানিব্যাগ থেকে কিছু টাকা চুরি করে নিলাম, বিশ্বাস কর আমি চুরি করতে চাইনি, কিন্তু কি বলতো, তোকে ডাকলে তুই আমাকে যেতে দিতে না, তাই তোকে না ডেকেই টাকাগুলো নিলাম। আর কিছু লিখতে পারছি না রে, তোদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে। তোরা সবাই ভালো থাকিস। আর হ্যাঁ, আমার পিচ্ছি বোন নিধিকে একটু দেখে রাখিস, যাতে ওকে খুব বিরক্ত না করে। বড় ভাইয়ের মতো সবসময় ওর পাশে থাকিস। আর আমার চিন্তা তোরা করিস না, আমি যেখানেই থাকবো না কেন অন্তত বেঁচে থাকবো। আমাকে বেঁচে থাকতে হবে। সবাই বলে মা বাবার ভরণ পোষণের মূল্য নাকি কেউ সারা জীবন দিতে পারে না, কিন্তু আমি মরার আগে তাদের ভরণ পোষণের মূল্য আর আরোহীর ইজ্জতের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা পরিশোধ করেই মরব। আর সাথে তোদের ঋণের মূল্য, না হলে যে আমি মরেও শান্তি পাবো না রে। চলি রে, ভালো থাকিস তোরা। এটি তোদের অভাগা বন্ধু সাগর। ওদের চারজন চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ল। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। ওদের পরিবারের মানুষ ওদেরকে বুঝিয়ে অনেক কষ্টে আজকে কলেজে পাঠিয়েছে। ওরা চারজন মন খারাপ করে কলেজের মাঠ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। ওদের থেকে কিছুটা দূরে আরোহী ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিল। ওদের চারজনকে আরোহী দেখে ওর বান্ধবীদের শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে থাকে, ওই পূজা, দেখ দেখ ভার্সিটিতে আজকে কারা এসেছে। কারা এসেছে? কারা আবার? এলাকার নামকরা ছেলের বন্ধুরা। আরোহী, তুই কার কথা বলছিস? কার কথা আর বলবো, বুঝিস না? না তো। আরে আমি ওই চরিত্রহীনটার কথা বলছি রে। ধুর, তোর কথা বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল তো। আমি সেই এতিম ছেলের কথা বলছি, যার বাবা তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সেই ছোট লোকটার কথা বলছি যে নাকি আমাকে ভালোবাসতে এসেছিল। আমি ওই ছেলের কথা বলছি যাকে তার পরিবার নাকি বোঝা ভাবে। ও, তুই সাগরের কথা বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, আমি ওই বোঝাটার কথাই বলছি। আসলেই তো ও একটা বোঝা, যার কাছে গিয়েছে শুধু তাদের টাকাই নষ্ট করেছে। এতদিন পরিবারের টাকা নষ্ট করেছে, আর এখন বন্ধুদের টাকা নষ্ট করছে। ওরা যে ওই বোঝাটাকে কেন ঘাড়ে বয়ে বেড়াচ্ছে আমি তাই বুঝি না। কথাটা বলে আরোহী হাসতে লাগলো। এইদিকে আরোহীর কথা শুনে জয়ের মাথা গরম হয়ে গেল। তারপর জয় আরোহীর দিকে তেড়ে যেতে লাগলো। জয় আরোহীর কাছে গিয়ে যা করলো আরোহী কখনো ভাবতে পারেনি জয় এমন কিছু তার সাথে কোনোদিনই করবে। জয় কোনো কথা না বলেই আরোহীর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। জয়, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোর কপাল ভালো, তোকে শুধু থাপ্পড় মেরেছি। আমার তো ইচ্ছে করছে তোকে কুপিয়ে কুপিয়ে এখানেই মেরে ফেলি। ওই ফকিনি ছোট লোকের জন্য তোর এত ভালোবাসা উতলে উঠলো কেন রে? পূজা, মুখ সামলে কথা বল। গত বছর পর্যন্ত না তোরা ওদের দেখতে পারতি না? এক বছরে ও তোদের কি এমন জাদু করলো যে ওর এত ভালো বন্ধু হয়ে গেলি? সাগর আমাদের জাদু করে নাই, উল্টা আমাদের মানুষ বানিয়েছে। কেন, তোরা কি আগে অমানুষ ছিলি নাকি? হ্যাঁ, সাগরের সাথে মেশার আগে আমরা অমানুষই ছিলাম, কিন্তু ওর সাথে মেশার পর, ওর সাথে চলার পর মানুষ হতে শুরু করছি। এই ছোট লোকের মধ্যে কি এমন দেখলি যে তোরা মানুষ হতে শুরু করলি?
তোদের এসব জানতে হলে তোদের সাগরের অতীত জানতে হবে। আমার মূল্যবান সময় নষ্ট করে কারো অতীত জানার কোনো ইচ্ছে নেই আমার। আরোহী কথাটা বলেই উঠে যেতে লাগলো। আরোহী, বস না একটু, ক্লাস শুরু হওয়ার অনেক সময় বাকি রয়েছে, একটু না হয় শুনি। ঋতু আরোহীর হাতটা ধরে টান দিয়ে আরোহীকে বসিয়ে দিল। হ্যাঁ আরোহী, শুনে যা। তোরা যখন বলছিস তাহলে না হয় একটু শুনি। তোরা তো জানিস আমরা একই এলাকায় বড় হয়েছি, কিন্তু ছোট থেকে সাগরের সাথে আমরা কেউই মিশতাম না বললে ভুল হবে, আমরা মিশতে পারতাম না, কারণ সাগর বাকি সবার চেয়ে আলাদা ছিল। আমাদের মতো স্কুলে এসে মেয়েদের সাথে কথা বলতো না, না কোনো মেয়েদের দিকে তাকাতো। আমরা বন্ধুরা সবাই স্কুল পালিয়ে এদিক ওদিক ঘুরতাম, কিন্তু ও সবসময় স্কুলে পড়ে থাকতো। এমনকি ছুটির পরও আমরা সবাই মিলে কত আড্ডা দিতাম, কিন্তু ও স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই বাড়ি চলে যেত। সাগর প্রতিদিন একটা কাজই করতো, সকালে বাড়ি থেকে স্কুল আসতো, সামনের বেঞ্চে বসতো, স্যার ম্যামদের কথা শুনতো, আবার ছুটি হলে মাথা নিচু করে বাড়ি চলে যেত। জানি আমরা কখনো সাগরের প্রাইভেট পড়তে দেখিনি, যেখানে আমরা সারা বছর প্রাইভেটের পেছনে ছুটতাম, সেখানেও বাড়ির ভেতরেই থাকতো। মাঝে মাঝে দেখতাম সাগর বই খাতা নিয়ে স্যার ম্যামদের কাছে যেত, আর কোনো সমস্যা হলে তাদের কাছে গিয়ে বুঝে নিত। তার কারণ বিভিন্ন সময় আমরা ওকে বিভিন্ন নামে ডাকতাম, আর সব সময় ওর সাথে মজা করতাম। এইসব দেখেই আমরা বড় হতে পায়ে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ফাজলামি একই রকম ছিল। অবাক হওয়ার বিষয় কি জানিস, আমরা সাগরকে নিয়ে কত ফাজলামি করতাম, সাগর কখনো আমাদের কিছু বলতো না। আমাদের গালি দেওয়া তো দূরের কথা, ও আমাদের খারাপ মুখেও কথা বলতো না। এখনো গত বছরের সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন সাগর প্রথম আমাদের সাথে কথা বলেছিল। আমরা তিনজন কলেজ শেষে করে আমার বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় রাজু সাগরের মতো কাউকে দেখতে পায় আর আমাকে বলে, জয়, বাইক থামা। কেন, কি হয়েছে? সামনে ছেলেটা সাগর মনে হচ্ছে না? মনে হচ্ছে কি ওইটা তো সাগরই। কিন্তু ও মাঝ রাস্তায় কি করছে, আর ওর আশেপাশে রাস্তা পড়া ওই লোকটিই বা কে? ওই লোকটিকে আগে তো কখনো ওর সাথে দেখিনি। চল তো ওর কাছে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চল। তারপর আমি বাইক নিয়ে সাগরের কাছে চলে যেতে লাগলাম। সেদিন সাগরের কাছে যাওয়ার কারণ ওই লোকটি ছিল, কারণ দূর থেকে দেখা যাচ্ছিল লোকটি রাস্তায় পড়ে রয়েছে, আর রাস্তায় এ পাশ ওই পাশ মানুষ লোকটির কাছে না এসে দূরে থেকে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছে। ওদিকে সাগর একবার রাস্তার দৌড়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, আবার লোকটির কাছে গিয়ে লোকটিকে শ্বাস দিচ্ছে আর চোখ খুলে রাখতে বলছে। আমি বাইক নিয়ে যাওয়ার পর বুঝলাম লোকটি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে রয়েছে, আর সাগর গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না, উল্টো দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছে। আমি বাইক নিয়ে সাগরের কাছে যেতেই সাগর দৌড়ে আমার কাছে আসলো। সাগরকে দেখে আমরা বাইক থেকে নামলাম। ভাই ভাই একটু সাহায্য করো না প্লিজ। কি হয়েছে, এমন করছিস কেন? দেখো না, একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন না। লোকটা তোর কি হয়? আমার কিছু হয় নাই। তোর কিছু হয় যখন শুধু শুধু লোকটার জন্য এত কান্না করছিস কেন? যেভাবে রাস্তায় পড়ে আছে পরে থাকতে দে না। তোরা কি মানুষ? আমার কি মনে হয় জানিস, তোরা মানুষটা, তোরা এখানে দাঁড়ানো বাকি সবার মতো পশু হয়ে গেছিস। আমার ভাবতে ঘৃণা হচ্ছে আমি তোদের মতো অমানুষদের সাথে এত বছর পড়ালেখা করেছি। মানুষের সাথে ফাজলামি করতে করতে তোরা নিজেদের মানুষত্বটা মাটিতে মিশিয়ে দিয়েছিস। ছি, কি জানি বললি? লোকটা আমার আপন কেউ না, তাই আমি বাকি সবার মতো লোকটাকে মরার জন্য এখানে রেখে চলে যেতে। আমি যদি বাকি সবার মতো হতাম না, তাহলে অনেক আগেই চলে যেতাম। আমিও চাইলে এখানে দাঁড়ানো প্রতিটা অমানুষের মতো হাতে মোবাইল নিয়ে ভিডিও করতাম, কিন্তু আমি পারিনি। কেন জানিস? কারণ ওদের মতো ছোট লোকদের ফেসবুক আইডি ভাইরাল হচ্ছে, আমার কাছে এই লোকটার জীবনের মূল্য অনেক বেশি। আজকে তোরা আমাকে ওনাকে এখানে ফেলে রেখে সবার মতো চলে যেতে বলছিস। আল্লাহ না করুক কালকে যদি তোদের পরিবারের কেউ এভাবে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, তখন তাকেও কি তোরা হাসপাতালে নিয়ে যাবি না? হয়তো তোদের মতো সবাই দেখে না দেখার মতো চলে যাবে, না হলে ফেসবুকে ঢুকে লাইভ ভিডিও দেখাবে। তখন তোরা কি করবি? ওনার কিছু হয়ে গেলে ওনার পরিবারের মানুষ যেভাবে কান্না করবে, একদিন ঠিক সেইভাবেই তোদেরকেও কান্না করতে হবে। কারণ কি জানিস? কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না।
একদিন না একদিন তোর কর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আর এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। কথাটা মনে রাখিস। সেদিন সাগরের কথা শুনে আমাদের চোখে জল চলে এসেছিল, কারণ সাগরের কথা কোনো অংশে ভুল ছিল না। কিন্তু তবুও আমার সাহস করে লোকটার সাহায্য করতে যেতে পারছিলাম না, কারণ পুলিশ। বাংলাদেশে খুনিদের শাস্তি না হতে পারে, কিন্তু সাক্ষীর শাস্তি নির্ঘাত হয়। সাগরের কথা শুনে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওর দিকে সাগর একবার লোকের কাছে গিয়ে তাকে দেখছে, আবার গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। সাগর, তুই যে লোকটাকে নিয়ে হাসপাতালে যেতে চাচ্ছিস, পরে যদি পুলিশ তোকে ধরে নিয়ে যায়? জানি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কিন্তু তাতে আবার কিচ্ছু যায় আসে না। তুই কিভাবে জানিস? কারণ বাংলাদেশে দোষীর শাস্তি হয় না, কিন্তু যে দোষ করতে দেখে তার শাস্তি নিশ্চয়ই হয়। তুই কথাটা যেন লোকটাকে সাহায্য করতে চাচ্ছিস? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমি আমার চোখের সামনে কাউকে মরে যেতে দেখতে পারবো না। যদি তাকে বাঁচানোর অপরাধে আমাকে জেলের ভাত খেতে হয়, তাও আমি রাজি। কারণ কি জানিস? কি? কারণ আমি সারা জীবন ভাববো আমি একজনের প্রাণ বাঁচানোর জন্য জেলে এসেছি। আর যদি আজকে তাকে ছেড়ে চলে যাই, তাহলে নিজের মনুষ্যত্বকে গলা চেপে মেরে ফেলে তারপর আমাকে এখান থেকে যেতে হবে, যা আমি বেঁচে থাকতে কোনোদিনই পারবো না। জানিস, সেদিন সাগরের কথাগুলো শোনার পর আমাদের চোখের জল অবিরাম পড়েছিল, আর আমরা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারিনি। তাড়াতাড়ি রাস্তা থেকে একটা গাড়ি ধরে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে সাগরকে সাহায্য করছিলাম। আমরা যখন লোকটাকে গাড়িতে উঠাচ্ছিলাম, তখন আশেপাশে মানুষদের একবার চোখ বুলে নিচ্ছিলাম। তখন দেখছিলাম সবাই নিজেদের মোবাইল বন্ধ করে মাথা নিচু করে রয়েছে, হয়তো অপমানে নয় লজ্জায়। সেদিন লোকটাকে আমরা সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু এক কাজই সাগরের জীবন এক বিপদ ডেকে এনেছিল, যার কথা আমরা পরের দিন কলেজে আসার পর জানতে পেরেছিলাম। পরের দিন যখন আমরা তিনজন কলেজে আসি, তখন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসি যেভাবেই হোক আজকে সাগরের সাথে বন্ধুত্ব করব। কারণ গতকালে সাগরের কিছু মুহূর্তের কথা আমরা অনেক বেশি মুগ্ধ আর প্রভাবিত হয়েছিলাম। তাই আমরা নিজেদের লোভ সামলাতে না পেরে সাগরের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেই। সাগর কলেজে এসে কারোর সাথে কথা বলে না দেখে আমরা তিনজন তাড়াতাড়ি কলেজে এসে কলেজ গেটের সামনে বটগাছের নিচে বসে থাকি, যাতে সাগর আসলে ওর সাথে কথা বলতে পারি। সেদিন সাগর কলেজে এসেছিল ক্লাস শুরু হওয়ার কিছু সময় আগে। সাগর কলেজে আসতে দেখে আমরা তিনজনই অবাক হয়ে গেছিলাম। ও দেরি করে কলেজে এসেছিল তার জন্য না, কারণ সাগর সবসময় দেরি করে কলেজে আসে। বরং অবাক হয়েছিলাম সাগরকে আজকে একটু বেশি শাড়ি ঢেকে কলেজে আসতে দেখে। প্রতিদিন সাগর কলেজে শার্টের হাতা ভাঁজ করা থাকলেও আজকে ভাঁজ করা ছিল না। আমরা সেদিন খেয়াল না দিয়ে দৌড়ে সাগরের সামনে চলে যাই। কি রে সাগর, কেমন আছিস? ভালো। তোর সাথে আমাদের কিছু কথা আছে। কোন বিষয়ে? কালকের বিষয়ে। ও, তোদের তো ধন্যবাদ দিতে ভুলে গেছি। কালকে আমাকে সাহায্য করার জন্য তোদের ধন্যবাদ। কথাটা বলেই সাগর তাড়াতাড়ি হেঁটে ক্লাসের দিকে যেতে লাগলো। আরে কোথায় যাচ্ছিস? ক্লাসে। আমাদের কথাটা তো শুনে যা। এখন না, ক্লাসের সময় হয়ে আসছে, ক্লাস শেষ করে তারপরে শুনবো। সাগর কোনো কথাটা বলে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে গেল। সাগরের এমন ব্যবহারে আমরা কিছুটা অবাক হলাম, কিন্তু তেমন কিছু মনে করলাম না। আমরাও ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে সাগরের দিকে তাকে দেখি সাগর তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাগরের এই ব্যবহার থেকে আমার মনে একটু সন্দেহ তৈরি হলো। কেন জানি মনে লাগলো সাগর কোনো না কোনো কারণে আমাদের সামনে পড়তে চাচ্ছে না। জয়, সাগর এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? জানি না। আমরা না ওকে বললাম ও যাতে ক্লাসের শেষে আমাদের কথা শুনে যায়। আমার মনে হয় সাগর আমাদের সামনে আসতে চাচ্ছে না, বা আমাদের কথা শুনতে চাচ্ছে না। কেন? সেটাই তো বুঝতে পারছি না। এখন তাহলে কি করবে? তাড়াতাড়ি চল, ওকে জিজ্ঞেস করবো এমন করছে কেন। জিজ্ঞাসা করলে কি কোনো লাভ হবে? দেখা যাক কি হয়। তাহলে আর দাঁড়ে কেন, চল যাই। হ্যাঁ চল। তারপর আমরা তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে সাগরের পিছনে যেতে লাগলাম। ক্লাস থেকে বেরিয়ে আমরা দেখলাম সাগর তাড়াতাড়ি কলেজ গেটের দিকে যাচ্ছে। তাই আমি পেছন থেকে সাগর সাগর বলে জোরে ডাক দিলাম, কিন্তু সাগর আমার ডাক শুনলেও না শোনার ভান করে গেট দিয়ে যেতে লাগলো। সাগর আমার ডাকে সাড়া না দিয়ে নিজের মতো গেটের দিকে আরো দ্রুত যেতে দেখে আমরা দৌড়ে সাগরের সামনে চলে যাই।
তোরা হঠাৎ আমার রাস্তা আটকে দাঁড়ালি কেন? আমরা যে কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি রে। সাগরের হাসি দেখেই বোঝা যাচ্ছিল সাগর তাদের মিথ্যা কথা বলেছে। তা তোরা আমাকে ডাকছিলিস কেন? তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? আমরা তোর সাথে বন্ধুত্ব করতে চাই। দিমাগ দেখানো ছেলের সাথে হঠাৎ বন্ধুত্ব করতে মন চাইলো কেন? লজ্জা দিচ্ছিস? না রে, আমি তো এমনিতেই বললাম। তাহলে বল, আমাদের সাথে বন্ধুত্ব করবি না? আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু। তাহলে ক্যান্টিনে চল, এই খুশিতে ছোট্ট একটা ট্রিট দিব। না রে, আমার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে। আরে চল। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে চলো। আমি তোর চিৎকার শুনে মনে হলো তুই হাতে ব্যথা পেয়েছিস, কিন্তু তুই ব্যথা পেলি কি করে? না মানে আসলে কি মানে করছিস? আসলে কালকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোথায় দেখি? না দেখা লাগবে না। দেখা লাগবে না মানে? তুই যদি বড় কোথাও ব্যথা পেয়ে থাকিস তাহলে তো তোকে ডাক্তার দেখাতে হবে। তেমন বড় না। আরে দেখতে দে। সাগর দেখাতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে সাগরের শার্টের উপরে উঠিয়ে নিলাম। তারপর যা দেখলাম, সত্যি বলতে আমরা তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ সাগরের হাতে কোনো ব্যথা পাওয়ার চিহ্ন নেই, উল্টো তার জায়গায় আছে মারের চিহ্ন। দেখে মনে হচ্ছিল কেউ অনেক জোরে সাগরের হাতে লাঠি জাতীয় কিছু দিয়ে বাড়ি দিয়েছে। সাগরের হাতে মারের দাগগুলো দেখে আমরা অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রয়েছি, আর সাগর মাথা নিচু করে রয়েছে। তোদের দেখা শেষ হয়েছে? আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। আচ্ছা আমি চলি। সাগর, তোর হাতে এত নির্মমভাবে কে মেরেছে? কেউ না। সাগর, আমরা না বন্ধু, বন্ধুর কাছে কিন্তু কোনো কথা লুকাতে হয় না। বাদ দে এসব। বল না কি হয়েছে? এখানেও? হ্যাঁ। এত নির্মম ভাবে তোর সারা শরীরে কে মেরেছে? কেউ মারেনি। তাহলে এগুলো কি? এগুলো পুরস্কার। পুরস্কার? কিসের পুরস্কার? কালকে ওই লোকটাকে বাঁচানোর পুরস্কার। মানে কিছু না সাগর, আমরা বুঝতে পারছি কালকে বাড়িতে যাওয়ার পর তোর সাথে কিছু না কিছু একটা হয়েছে, তাই আমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই। যা বলার তা সত্যি সত্যি বলে দে। বুঝতে যখন পেরেছিস তাহলে শুনে আর কি করবি? বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা তো জানি না, তাই শুনতে চাচ্ছি। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমি চলি। আমি আমার বাইক দিয়ে তোকে বাড়িতে দিয়ে আসবো, তুই বল। বাইকে ওঠার অভ্যেস আমার নেই। বাইকে ওঠার অভ্যাস নাই নাকি তুই আমাদের বলতে চাচ্ছিস না? তোদের যা মনে করার করতে পারিস। সে তুই যাই বলিস, তোর সাথে কি হয়েছে তা না শোনা পর্যন্ত আমরা তোকে ছাড়ছি না। তোদের সাথে এখানে বসে তোদের কাহিনী শোনানোর সময় আমার কাছে নেই। দরকার পড়লে তোর সাথে হেঁটে হেঁটে আমরা বাড়িতে যাব, তবুও কাহিনী শুনতেই তোকেই ছাড়বো। হ্যাঁ জয় ঠিকই বলেছে। তোর কাহিনী শুনতে শুনতে যদি একদিন আমাদের হেঁটে হেঁটে যেতে হয় তাহলে আমরা হেঁটে হেঁটেই বাড়িতে যাব। তোদের ইচ্ছে। কথাটা শেষ করে সাগর হাঁটতে লাগলো। আমিও বাইকটা তাড়াতাড়ি নিয়ে বাইকের সাথে করে নিয়ে সাগরের সাথে হাঁটতে লাগলাম। এখন বল। কালকে সন্ধ্যের আগে আমাদের বাড়িতে পুলিশ গিয়েছিল। কেন? আমাকে জিজ্ঞাসাবাদ করতে। লোকটি অ্যাক্সিডেন্ট কি করে করলো, আমি তাকে কিভাবে পেলাম, এই সব নিয়ে। তারপর কি পুলিশ তোকে ধরে নিয়ে থানায় নিয়ে গিয়েছিল? না। তাহলে তোকে এমন ভাবে মারলো কে? ভাইয়া। কি, তোর ভাইয়া মেরেছে? হ্যাঁ। তুই একটু পরিষ্কার করে বলতো কি হয়েছিল। শোন তাহলে, কালকে পুলিশ আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে চলে যাওয়ার পর মা ভাইয়াকে ফোন করে বলে বাড়িতে আমার জন্য পুলিশ এসেছিল। মায়ের কথা শুনে ভাইয়া রেগে তার কাজকর্ম ফেলে রেখেই বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই একটা লাঠি হাতে নিয়ে আমার রুমে আসে আর আমাকে জিজ্ঞাসা করে, কোথায় কি করেছি? মানে তুমি কোন বিষয়ে কথা বলছো? বুঝতে পারছি না আমি কোন বিষয়ে কথা বলছি, নাকি বুঝেও না বোঝার ভাব করছিস? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কোন বিষয়ে কথা বলছো। কোথায় কি অপকর্ম করে এসেছিস তার জন্য বাড়িতে পুলিশ এসেছিল? আমি কোনো অপকর্ম করিনি। তাহলে কি খুন করেছিস নাকি আগের মতো কাউকে মারার চেষ্টা করেছিস? না, আমি শুধু একজনকে বাঁচিয়েছি। তোর কত বড় সাহস তুই আমাকে মিথ্যে কথা বলিস? ভাইয়া বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে করে বলছি না।
বুঝেছি, তুই এইভাবে সত্যি কথা বলবি না, তোর জন্য অন্য পথেই দেখতে হবে। কথাটা শেষ করে ভাইয়া লাঠি নিয়ে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো আর বলতে লাগলো, তোর জন্য একটা এতিমের জন্য আমাদের বাড়িতে পুলিশ এসেছে। জীবনে কোনোদিন পুলিশ এই বাড়িতে ত্রিসীমানাও পা দেওয়ার সাহস পায় না। আজকে তোর জন্য পুলিশ সরাসরি এই বাড়িতে ঢুকে পড়েছে। কোথাও না কোথাও কাকে না কাকে জানি মেরে বাড়িতে এসেছে, লুকিয়ে বসে রয়েছিস, আর এখন আমার মিথ্যে কথা বলছিস। এতিমের বাচ্চা এতিমের জন্য আমাদের বাড়িতে পুলিশের পা দেবে কেন রে? অকর্ম করার আবার বাড়িতে এসে লুকিয়ে থাকা, বের করছি। এইসব বলতে বলতে ভাইয়া আমাকে লাঠি দিয়ে বাড়ি মারতে লাগলো আর আমি ব্যথায় ও মা গো, মারা গেলাম গো। ভাইয়া ভাইয়া আমি তোমার পায়ে পড়ছি ভাইয়া, প্লিজ তুই আমাকে আর মারিস না ভাইয়া। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি ভাইয়া। একজন লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, তাকে শুধু হাসপাতালে নিয়ে গিয়েছি, আর পুলিশ হাসপাতাল থেকে আমাদের বাড়ির ঠিকানা পেয়ে আমাকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। বাবা বাবা গো, ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে আর মারিস না, খুব ব্যথা পাচ্ছি ভাইয়া, প্লিজ মারিস না আর। আমি এইসব বলে চিৎকার করছি আর ব্যথায় ছটফট করছি। আমার কথাগুলো শুনে ভাইয়া বলল, আবার মিথ্যে কথা বলছিস, তোকে আস্তে আস্তে মারছি তো, তাই তোর মুখ দিয়ে মিথ্যে বের হচ্ছে। তোর মুখ দিয়ে সত্যি কথা কীভাবে বের করতে হয় তা আমি জানি, তারা তোকে দেখাচ্ছি। কথাটা শেষ করেই ভাইয়া আমাকে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি ব্যথা সহ্য করতে না পেরে মা গো, বাবা গো বলে চিৎকার করতে লাগলাম। তোর ভাই তোকে এত নির্মমভাবে মারছিল, তখন তোর মা বাবা আর বোন আসেনি তোর ভাইকে আটকাতে? বাবা নিধি বাড়িতে ছিল না। আর তোর মা? মার খাওয়ার এক ফাঁকে দেখছিলাম দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। মাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বললাম, মা ও মা, ভাইয়াকে একটু বলো না মা, আমাকে জানি আর না মারে। ও মা বলো না একটু, ভাইয়াকে বলো না, খুব কষ্ট হচ্ছে মা, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা ভাইয়াকে একটু থামাও। ব্যথায় ছটপট করে কান্না করতে করতে তখন মা কি করেছে জানিস? কি করেছে? মা খুব যত্ন করে দরজার সামনে অন্য ঘরে চলে গিয়েছে। তোর ভাইয়াকে আটকায় নেই? না। কেন? যদি ভাইয়াকে আটকাতে চাইতো তাহলে আর নিজে ফোন করে আমাকে মারার জন্য ভাইয়াকে ডেকে আনতো না। একজন মা এতটা নির্দয় কি করে হতে পারে? সাগর এই প্রশ্ন শুনে চুপ করেছিল, কারণ এর উত্তর হয়তো সাগরেরও জানা ছিল না। তোর ভাইয়া কতক্ষণ তোকে মেরেছিল? আমি জানি না। কেন? কারণ ভাইয়ার মার খেতে খেতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তোর ভাইয়া যে তোকে পশুর মতন মারলো, তোর বাবা তোর ভাইয়াকে কিছু বলেনি? বাবা এই বিষয়ে কিছু জানেই না। তুই এত মার খাওয়ার পরেও হাসি মুখে কথা বলছিস কি করে? আমার জন্য এইসব নতুন না, তাই হয়তো হাসি মুখে কথা বলতে পারছি। মানে তোকে কি তোর ভাই এর আগেও মেরেছে নাকি? সাগর কিছু না বলে প্রতি উত্তরে শুধু একটা মুচকি হাসি দিল। শরীরে মলম দিয়েছিল? নিধি দিয়ে দিয়েছিল। কখন, একটু খুলে বল। মার খাওয়ার পরে যখন আমি বিছানার উপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম, রাতে শরীরে জ্বালার কারণে আমার জ্ঞান ফিরে আসে। আমি কোনো মতে মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি নিধি কান্না করতে করতে আমার শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। নিধিকে কান্না করতে দেখে আমি বললাম, এই পিচ্ছি কান্না করছিস কেন? ভাইয়া, বড় ভাইয়া তোমাকে আজকে আবার মেরেছে? মেরেছে কিনা তা তো দেখতেই পাচ্ছিস। বড় ভাইয়া সব সময় তোমার সাথে এমন করে, তুমি কিছু বলতে পারো না? কি করে বলি বল, উনি তো আমার বড় ভাই। তাতে কি হয়েছে? সব সময় এমন অত্যাচার কি সহ্য করা যায়? বাদ দে। না, তুমি হয় ভাইয়াকে এরপর থেকে ভাইয়ার মারের উত্তর দিবে, না হলে কি? না হলে এই বাড়ি থেকে চলে যাবে। আমি বাড়ি থেকে চলে গেলে তোর ভালো লাগবে? আমার ভালো লাগে না, লাগুক, কিন্তু আমি তোমাকে এইভাবে মার খেতে আর দেখতে পারবো না। পিচ্ছি একটা। তারপর নিধি কান্না করতে করতে আমার সম্পূর্ণ শরীরে মলম লাগিয়ে দিয়ে আমাকে নিজের হাতে ভাত খাইয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আর আমি চুপচাপ পিচ্ছিটার দিকে তাকিয়ে থাকি। পিচ্ছিটা মাত্র 7-এ পড়লেও আমার কেমন খেয়াল রাখে, ঠিক যেন মায়ের মতো। আমার মাও এতটা খেয়াল আমার রাখে না। পিচ্ছিটার কথা ভাবতে ভাবতেই আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে কাজ শেষ করে কলেজে চলে আসি। সকালের নাস্তা করিসনি?
আমার জন্য সকালের নাস্তা তৈরি হয় না। কেন? সে অনেক কথা, এখন আর বলার মতো সময় নেই। পাশে একটা রেস্টুরেন্ট আছে, চল কিছু খেয়ে নিবি। না রে, আমাকে বাড়িতে যেতে হবে। তুই বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হয়ে রয়েছিস কেন? আমি তাড়াতাড়ি বাড়িতে না গেলে বাড়ির কাজগুলো কে করবে? কেন, তোদের বাড়িতে কাজের লোক নেই? আছে তো। তাহলে সে কি করবে? তুই তাড়াতাড়ি বাড়িতে যাবি কেন? আমি বাড়িতে না গেলে সে কাজ করবে কি করে? মানে আমাদের বাড়ির কাজের লোক এখন তোদের সাথে গল্প করছে। কোথায়? এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই। কেন, আমি আছি না? তুই মানে? আমি বাড়ির কাজের লোক। কি? হ্যাঁ। আচ্ছা চলি রে, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। আরো দেরি করে বাড়িতে ফিরলে পরে আবার ভাগ্যে দুপুরের ভাতও জুটবে না। কথাটা শেষ করে সাগর চলে গেল, আর আমরা অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। জয়, সাগর এগুলো কি বলে গেল? জানি না রে। সাগর যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত আমরা চারজন অবাক নয়নে তাকিয়েছিলাম। সাগরের চোখের দৃষ্টি অগরচলে চলে যাওয়ার পর আমরাও বাইরে চলে আসি, কিন্তু আমাদের মাথা থেকে প্রশ্ন দূর হচ্ছিল না। বারবার শুধু সাগরের কথাগুলো আর হাসিগুলোই মাথায় আসছিল। আমার এইসব নতুন না, তাই হয়তো হাসতে পারছি। সাগরের এই কথাটা বারবার মাথায় ঘুরছিল, আর সারাদিন সারা রাত সাগরের এই কথাটাই ভেবেছি আর এর অর্থ বোঝার চেষ্টা করছি। মাঝে মাঝে ভাবতাম এর অর্থ কি? সাগরের ভাইয়ের আগেও মেরেছে, নাকি সবসময় ওর ভাই ওকে মারে? কিন্তু কেন? কি এমন কারণ থাকতে পারে যে ওর ভাই ওকে সবসময় পারবে? উত্তর কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম সাগরের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইবো, আর সেজন্যই পরের দিন কলেজের জন্য অপেক্ষা করতে থাকি। এতটুকু বলেই জয় চুপ করে যায়। পরের দিন তুই সাগরের এই প্রশ্নের উত্তর জানতে পেরেছিলি? কি রে, বল, জানতে পেরেছিলি কি না? হ্যাঁ, পেরেছিলাম। কি জানতে পেরেছিলি? পরের দিন কলেজের সাগরকে প্রশ্নটা জিজ্ঞেস করতে সাগর আমাদের যা বলেছিল তা শুনে আমরা চারজন রীতিমতো অবাক হয়ে গেছিলাম। কি এমন বলেছিল যার জন্য তোরা অবাক হয়ে গিয়েছিলি? শোন তাহলে। সেদিন রাতে আমাদের কাছে জানি শেষই হচ্ছিল না। সারা রাত আমরা চারজন অপেক্ষা করতেছিলাম কখন রাত শেষ হবে, কিন্তু ওই যে কথায় আছে না, অপেক্ষার প্রয়োগ শেষ হতে না একটু বেশি দেরি হয়। আমাদের সাথেও ঠিক তেমনই ঘটেছিল। অপেক্ষা করতে করতে আমরা কখন যে ঘুমিয়ে পড়ছিলাম তা আমরা নিজেও জানি না। সকালে মা এসে আমাকে ডাক দেয়। জয়, এই জয়, ওঠ। মা, যাও তো, বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও। আর কত ঘুমাবি? কলেজে সময় তো হয়ে আসলো, কলেজে যাবি না? কটা বাজে? 9:30 বেজে গিয়েছে। কি? বিছানা থেকে লাফতে এত বেলা হয়ে গেছে আর তুমি আমাকে এখন ডাকছো? আমি তো তোকে সেই কখন ধরে ডাকছি, তোর তো বিছানা থেকে ওঠা নামগন্ধই নেই। মা, তুমিও না। এমনিতেই আজকে আমাকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে, আর তুমি আমাকে এত বেলা করে ডাকলে দূর, ভালো লাগে না। যা বাবা, উনি সকালে ঘুম থেকে উঠবে না আর দোষ আমার হয়ে গেল। তারপর আমি কোনো মতো ফ্রেশ হয়ে এসে নাস্তা না করে বাইক নিয়ে কলেজে চলে আসলাম। পেছন থেকে মা আমাকে ডেকে নাস্তা করে যেতে বললো, কিন্তু আমি দেরি হয়ে গেছে বলে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমাদের আড্ডায় জায়গা রাজু, সিয়াম, রিয়াদ আগে থেকে বসে রয়েছে। আমি বাইক রেখে ওদের কাছে চলে গেলাম। কিরে জয়, আজকে কলেজে আসতে এত দেরি করলি কেন? আর বলিস না, কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই উঠতে দেরি হয়ে গিয়েছে। রাতে কি এমন করেছিলি যার জন্য দেরি করে ঘুমিয়েছিস? আর বলিস না, সাগরের কথাগুলো চিন্তা করতে করতে ঘুমাতে আর পারিনি। ওর কথা কালকে রাতে আমাদেরকেও ঘুমাতে দেয় নেই, তাই তো আজকে তাড়াতাড়ি কলেজে চলে এসেছি। আচ্ছা, সাগর কি কলেজে এসেছে? না রে, সেই কখনো থেকে ওর জন্য এখানে বসে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো চিহ্নই দেখছি না। আমার মনে হয় কি ও কলেজে আসবে না। আসবে আসবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাগর কালকে আসবে, কারণ সাগর কলেজ বন্ধ করার মতো ছিল না। কিন্তু কখন? এই তো সাগর আসছে। চল এখন তাহলে সাগরের কাছে যাই। হ্যাঁ চল। তারপর আমরা সবাই মিলে সাগরের সামনে উপস্থিত হলাম। সাগর আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেল। তোরা সবাই দৌড়ে যাচ্ছিস কোথায়? আমরা তোর কাছে আসছিলাম। কেন? কালকের অসম্পূর্ণ কথা শুনতে। অসম্পূর্ণ কথা মানে? আরে ওই, তোর ভাই তোকে এমন ভাবে মারে কেন?
আর তোর মা দেখেও কিছু বললো না কেন? এইসব কি তুই জানতে চায়? এগুলো জেনে তোরা করবিটা কি? জানি না কি করব, কিন্তু আমরা জানতে চাই। কেন? এতদিন আমাকে নিয়ে এমনিতেই মজা করছিস, আর আজকে আমার কষ্টের কথা শুনে এসব নিয়ে মজা করতে চাস নাকি? থাক, তোর কষ্টের কথা আমাদের শুনতে হবে না। ভেবেছিলাম তোর কষ্টের কথাগুলো আমাদের বললে তোর মন হালকা হবে, আর আমরাও জানতে পারবো তোর সাথে তোর মা ও ভাইয়া এমন করে কেন। কিন্তু তুই ভাবলি কি না আমরা তোর কষ্টের কথা শুনে ওইসব নিয়ে তোর সাথে ফাজলামি করব? সাগর, আমরা মানছি আমরা খারাপ, একটু বেশি দুষ্ট, তোর সাথে সব কিছু নিয়ে ফাজলামি করি, কিন্তু বিশ্বাস কর আমরা এতটাও খারাপ বা দুষ্ট না যে কারো কষ্টের কাহিনী নিয়ে তোর সাথে ফাজলামি করবো বা মজা করব। এত কথার কাজ নেই, চল তোরা আমরা চলে যাই। হ্যাঁ চল। আরে আরে, কোথায় যাচ্ছিস? আমি তো তোদের সাথে ফাজলামি করলাম, আর তোরা কিনা রাগ করছিস। এটা ফাজলামি ছিল? আমার কাছে তো এটা কোনো অংশে ফাজলামি মনে হচ্ছে না। তোর কাছে ফাজলামি না মনে হলেও এটা আমার কাছে ফাজলামি ছিল। এখন চল। কোথায় যাব? কেন? ক্লাসে। তুই আমাদের তোর কাহিনী বলবি না? এত কিছু বলার সময় কোথায়? আমাদের হাতে এত সময়, আর তুই বলছিস সময় কোথায়? তোদের হাতে সময় থাকলেও আমার হাতে সময় নেই। আমাকে ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হয় না। তোদের কিছু না হলেও আমার অনেক কিছু হবে। বন্ধুদের জন্য একদিন ক্লাস বন্ধ করতে পারবি না? কিন্তু? কোনো কিন্তু না। তাছাড়া আমরা তো মাত্র প্রথম ক্লাসটা করব না। এত যখন জোরাজোরি করছিস তাহলে চল যাই, কোথাও গিয়ে বসি, তারপর তোদের কাহিনী শোনাই। হ্যাঁ চল। তারপর আমরা সবাই সাগরকে নিয়ে কলেজের পাশের নদীর দিকে গিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসলাম। হ্যাঁ সাগর, এখন বল। কি বলবো? তোকে তোর ভাইয়া কবে থেকে মারে? আর তোর মা তোকে কবে থেকে অবহেলা করে? ভাইয়া আমাকে ছোটবেলা থেকেই মারে, আর মাও তখন থেকে অবহেলা করে। তারা তোর সাথে এমন করে কেন তুই জানিস না? হয়তো জানি, হয়তো জানি না। মানে একটু পরিষ্কার করে বল। তোরা তো জানিস আমাদের পরিবারে আমরা 5 জন, ভাইয়া, আমি, আমাদের ছোট বোন নিধি, আর আমাদের মা বাবা। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেখে এসেছি মা আমাকে তেমন ভালোবাসে না, সবসময় কেমন অবহেলা করে। অপরদিকে ভাইয়াকে কত আদর করে। বলতে দ্বিধা নেই যে ভাইয়ার প্রতি মার এত ভালোবাসা দেখে আমার হিংসে হতো। শুধু হিংসে নয়, অনেক হিংসে হতো। মা ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দিত, স্নান করিয়ে দিত, আবার স্নানের পর সুন্দর সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে দিত। আর আমার বেলা সব কিছু হতো উল্টো। কখনো আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়া তো দূরের কথা, কখনো আমাকে ভাত বেড়েও দিত না। মা আমাকে স্নান করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে দিয়েছে এমন শুধু স্বপ্নেই দেখতাম, বাস্তবে মা আমার কাছেও আসতো না। তোরা হয়তো জেনে থাকবি, আমি ছোট থাকতে বাবা অফিসের কাজে বেশি সময় বাড়ির বাইরেই থাকতো। যখনই বাড়িতে আসতো তখন আমার আর ভাইয়ার জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে বাড়িতে ফিরতো। শুধু পোশাক নয়, অনেক খেলনা আর একটা বাচ্চার প্রয়োজনীয় যা যা লাগতো সব কিছু নিয়ে বাড়িতে ফিরতো। আর মা সবসময় সেই খেলনা পোশাক ভাইয়াকে খেলতে দিত আর পরিয়ে রাখতো। আর আমার ভাগেরগুলো দিয়ে কি হতো জানিস? হ্যাঁ, আমার ভাগের পোশাক ভাইয়াকে পরিয়ে দিত, আর আমাকে ভাইয়ার পুরাতন পোশাকগুলো পরতে দিত। আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত, আর ভাইয়ারগুলো যত্ন করে আলমারিতে সাজিয়ে রেখে দিত। কিছুদিনের মধ্যে ভাইয়া আমারগুলো ভেঙে ফেলতো, আর তারপর বাবা বাড়িতে আসলে মা সেগুলো নিয়ে বাবাকে দেখিয়ে দেখিয়ে বলতো, দেখছো দেখছো তোমার ছেলের কাণ্ড। তুমি এত শখ করে টাকা দিয়ে খেলনাগুলো কিনে এনেছো, আর ও কিনা কিছুদিন যেতেই সব খেলনা ভেঙে ফেলেছে। বাদ দাও না, ছেলে মানুষ ভাঙবেই তো। আবার যখন আসবো তখন ওর জন্য নতুন খেলনা নিয়ে আসবো। এখন বলো, তুমি শুভর পোশাক সাগরকে পরিয়ে রেখেছো কেন? আর বলো না, ওকে আমি কতবার বলি নতুন পোশাকগুলি পর, কিন্তু তোমার ছেলে কি বলে জানো? কি বলে? বলে আমি শুভ ভাইয়ার পোশাক পরবো, তুমি ওনাকে আমার পোশাক পরিয়ে দাও, আর আমাকে ওনার পোশাকগুলো পরতে দাও। যদি বলি যে তোমার শুভ ভাইয়ার পোশাক তো পুরাতন হয়ে গিয়েছে, তাহলে কি? কি বলে আমি কিছু জানি না, আমি ভাইয়ার ওই পুরাতন পোশাকগুলোই পরবো, আমি আমার নতুন পোশাক পরবো না। এইসব বলে জেদ ধরে বসে থাকে। তারপর আমি আর কোনোভাবেই ওকে নতুন পোশাকগুলো পরাতে পারি না। মা বাবাকে এইসব বলে বুঝিয়ে দেয়। প্রথমে মনে করতাম মায়ের আদর ভালোবাসা হয়তো এমনটাই হয়, কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম এগুলো ভালোবাসা আদর কিছুই না, বরং এগুলোকে বলে অবহেলা। তোর মাঝে তোর সাথে এমন করে, তুই তোর বাবাকে বলতি না?
যখনই বুঝতে শিখেছি যে মা নিজের ইচ্ছেতেই আমাকে অবহেলা করে, তখন একবার বাবাকে গিয়ে বলেছিলাম। তখন যা হয়েছিল তা আমার কাছে আরও বেশি দুঃখের আর কষ্টের ছিল।